আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্লাস আজকে করব। এই টপিকটা হচ্ছে সমাবেশের ক্লাস। সমাবেশ বা কম্বিনেশন, এই টপিকে ক্লাস করার আগে আপনারা কি আমাদের বিন্যাসের বেসিক ক্লাসটা করছেন কিনা একটু কমেন্টে জানাবেন। তো আজকের এই ক্লাসে আমরা সমাবেশ সংক্রান্ত বিভিন্ন বেসিক বিষয়গুলো ক্লিয়ার করব, পাশাপাশি বিন্যাসের সাথে সমাবেশের পার্থক্য কি এবং সমাবেশের যে প্রশ্নগুলো নিয়মিত বিভিন্ন পরীক্ষায় আসে সেগুলো কিভাবে সহজে সমাধান করা যায় এটা দেখব। তো শুরু করে আজকে আমরা সমাবেশ থেকে। সমাবেশে আমরা কোন ধরনের প্রশ্ন সমাধান করতে যাচ্ছি দেখেন। হচ্ছে যে পদ্ধতি 1 বলছে সমাবেশের সাধারণ প্রশ্ন। বিভিন্ন প্রশ্ন আছে, আপনারা এখনই দেখতে পারবেন। ঠিক আছে, করমর্দন বা হ্যান্ডশেক সাথে খেলার সংখ্যা বের করা, কমিটি বা দল গঠন করা, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে রেখে সমাবেশ, এই সবগুলো আইটেমের উপর প্রশ্ন আসছে বিগত বিসিএস। আপনারা দেখবেন শব্দের বর্ণ থেকে কিছু বর্ণ বাছাই করা, এটা থেকে রিটেনের প্রশ্ন আসে। ঠিক আছে, যানবাহনে যাতায়াতের উপায়, এটা রেয়ার প্রশ্ন। কর্ণ ত্রিভুজ চতুর্ভুজ, এখান থেকে প্রশ্ন আসে। বিন্যাস সমাবেশের মিশ্র সমস্যা, এটা রিটেনের জন্য কাজে লাগবে। আর সমাবেশের বিবিধ প্রশ্ন, কিছু আনইউজুয়াল প্রশ্ন আছে যেগুলো সমাবেশের সাথে রিলেটেড। ঠিক আছে, তো এইগুলো আমরা চেষ্টা করবো আজকে 4 থেকে 5 পদ্ধতি এর মধ্যে থাকার, 4 নম্বর পদ্ধতি পর্যন্ত ক্লিয়ার করার। আশা করি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকবেন, ক্লাসটা দেখবেন, বুঝবেন যে সমাবেশ জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। তো প্রথমে সমাবেশের ডেফিনেশনটা দেখি। সমাবেশ হলো কয়েকটি উপাদান থেকে প্রত্যেকবার নির্দিষ্ট কিছু উপাদান নিয়ে একটি দল গঠন করা। এখানে ধারাবাহিকতা পরিবর্তন হলে দলের সংখ্যা একই থাকবে। আচ্ছা, এখন এই কথাটা আসলে বিন্যাসের সাথে আগে রিলেট করতে হবে। তো আমরা প্রথমে বিন্যাসের সাথে রিলেট করে বিন্যাস সমাবেশের পার্থক্যটা দেখি। এটা খুবই ইম্পর্টেন্ট। সর্বপ্রথম আমাদের বইয়ে আমরা বিন্যাস সমাবেশের পার্থক্য দিয়ে 2015 সালে বই দেখছি। তারপরে অনেকে আমাদের দেখে দেখে সমাবেশের বিন্যাস সমাবেশের পার্থক্যের গুরুত্বটা বুঝছে। কারণ না বুঝলে পরীক্ষার হলে আপনি বিন্যাসের প্রশ্ন সমাবেশ করে রাখবেন বা সমাবেশের প্রশ্ন বিন্যাসে করে রাখবেন, যেটা ভুল হবে। তো বিন্যাসে কি আছে দেখেন। বিন্যাসে এর ক্ষেত্রে আমাদের গত ক্লাসে আমরা দেখছিলাম এনপিআর সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টিয়াল ডিভাইডেড এন মাইনাস আর ফ্যাক্টিয়াল। বিন্যাস হলো সাজানোর ধরন, অর্থাৎ কত ভাবে সাজানো যায়। এখানে ধারাবাহিকতা পরিবর্তন হলে নতুন বিন্যাস হয়। তার মানে এ সামনে দাঁড়িয়ে আছে আর বি পিছনে দাঁড়িয়ে আছে। এটা যদি বি সামনে দাঁড়িয়ে থাকে, এ পিছনে দাঁড়িয়ে থাকে, তাহলে আর একটা বিন্যাস, অর্থাৎ দাঁড়ানোর স্টাইল বা সাজানোর স্টাইল। কিন্তু যখন সমাবেশের কথা বলা হচ্ছে তখন হচ্ছে বাছাই করা। এখন কয়েকজন থেকে বাছাই করার সময় কে আগে আসলো আর কে পরে আসলো তা দেখার প্রয়োজন নেই, অর্থাৎ এখানে ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ না। ধরেন বাইরে এবিসি, মানে এবি নামে 2টা ছেলে দাঁড়ায় আছে, অথবা এবিসি 3টা ছেলে দাঁড়ায় আছে। আমি বললাম এবি সামনে আসো, মানে এবি ভেতরে আসো, তোমাদেরকে আমি বাছাই করলাম, আজকে তোমাদের দ্বারা খেলা হবে। তো এবি আজকে বাছাই করলাম, এখন এ এই পাশে বসে লুডো খেলতেছে আর বি ওই পাশে বসে আছে। তাহলে যে টিমটা তৈরি হয়েছে, পরের দিন যদি বি এই পাশে বসে আর এ যদি এই পাশে বসে, তাহলে কিন্তু নতুন টিম হবে না, ওই টিমটাই হবে। তাহলে এটা কখন হচ্ছে? বাছাই করার জায়গাগুলো হচ্ছে খেলার টিম বাছাই করার সময়, হ্যান্ডশেকের সময়, কমিটি গঠনের সময়, ফুটবলের টিম গঠনের সময়, যেখানে কাকে আগে নিলাম কাকে পরে নিলাম এটা ইম্পর্টেন্ট ইস্যু না। সেই ক্ষেত্রে যেগুলো হয় এগুলো হচ্ছে বাছাই। আমরা আরো প্রশ্ন সমাধান করতে করতে অটোমেটিক্যালি এই বিষয়টা আমরা এক্সপার্ট হয়ে যাব। ধরেন আমি বললাম যে 5টা বই আছে, আমাকে 2টা বই দাও। এখন আপনি একটা বই আগে দিলেন, একটা বই পরে দিলেন। আমি একটা বই উপরে রাখলাম, একটা নিচে রাখলাম। কে ফারাক পারতা হয়? কোই ফারাক নেই পারতা হয়, মানে কি কোনো পার্থক্য নাই। কোনটা আগে নিলাম কোনটা পরে নিলাম, 2টা বই, যে 2টা বই আমার দরকার ওই 2টা বই তো আমি পাইলাম। এখানে সিক্রেটটা গুরুত্বপূর্ণ না। কিন্তু আমি বললাম বইগুলো টেবিলের উপর সাজায় রাখ। এখন বইগুলো সাজায় রাখছে, আপনার পছন্দ হচ্ছে না, বললেন যে না এইভাবে বই সাজা রাখা যাবে না, ওই ছোট বইটা উপরে রাখ, বড় বইটা নিচে রাখ। এই যে টেবিলের উপর যখন সাজাচ্ছে তখন ওই বই দিয়ে কিন্তু সাজানো হচ্ছে, পারমুটেশন হচ্ছে। কিন্তু যখন আমি ওই বই থেকে 2টা বই নিতেছি তখন ওই বইটাই কিন্তু আমাদের কাছে কি ইফেক্ট ফেলতেছে? ধরেন আছে যে বইটা আমাদের কাছে এই ইফেক্ট ফেলতেছে যে কোনটা আগে নিলাম কোনটা পরে নিলাম এটা কোনো ইস্যু না। ঠিক আছে, ধরেন যে এই বইটা আমি নিলাম আর এর উপরে ছোট একটা বই দিলাম, এই 2টা বই নেওয়া মানে যা, এই বইটার নিচে থাকলেও কিন্তু কাহিনী সেম। বাট যখন আমি টেবিলের উপর সাজা রাখতেছি তখন একটা উপরে একটা নিচে, এটা কিন্তু সাজানোর ক্ষেত্রে ইফেক্ট আছে, যে ছোট বইটা উপরে রাখো বড় বইটা নিচে রাখো। তাহলে একই জিনিসও বাছাই আর সাজানো ফ্যাক্টর হইতে পারে, বাট এটা প্রশ্নের ভাষার উপর নির্ভর করে। আর কিছুই বেসিক টার্ম আছে যেগুলোর সাথে সবসময় সমাবেশ হয়, যেগুলোর সাথে সবসময় বিন্যাস হয়। আমরা উদাহরণ দেখব। তো এখানে সূত্রটা দেখেন, এনপিআর এন ফ্যাক্টিয়াল ডিভাইডেড এন মাইনাস আর ফ্যাক্টিয়াল। যেহেতু এখানে সিরিয়াল চেঞ্জ করে দিলে সমাবেশে একই থাকে, এ বি মানে যা, বি এ মানেও তা, এই জন্য এখানে অ্যান্সারটা ছোট হবে। মানে এখানে 2 ভাবে সাজানো যায় আর এখানে 1 ভাবে বাছাই করা যায়, তাহলে সমাবেশের অ্যান্সার ছোট হয়, এটা মাথায় রাখবেন। এই যে এখানে লেখা আছে ছোট হয়
আর এখানে বড় হয়। সমেশের সূত্র হচ্ছে এন সি আর, এখানে এন মানে মোট উপাদান, আর মানে যতগুলো বাছাই করতে হবে, এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, কিন্তু এখানে একটা এক্সট্রা আর ফ্যাক্টরিয়াল দিয়ে এই পুরো রাশিটাকে ভাগ করতে হবে। তো ভাগ করলে কি হবে, অ্যান্সারটা ছোট হয়ে আসবে। তো এই পুরো রাশিটাকে ভাগ করা মানে যা নিচের সাথে আর ফ্যাক্টরিয়াল গুণ করা মানে। আশা করি এই সূত্রের সাথে ওই সূত্রটা সমন্বয় করতে পারবেন। আর অঙ্ক করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন সূত্রে 12টা বাজায় দিতে সমস্যা হবে না। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখেন, যেগুলো বললাম ওগুলো আর কি এখানে উদাহরণ দেওয়া আছে। রাকিবের সামনে রাকিব সামনে এবং রহিম পেছনে দাঁড়ানো, অথবা রহিম সামনে রাকিব পেছনে দাঁড়ানো বোঝাতে দুটি ভিন্ন দাঁড়ানোর পদ্ধতি বা সিরিয়াল পরিবর্তন হলে নতুন বিন্যাস হয়। কিন্তু সমাবেশের ক্ষেত্রে কি হচ্ছে, বাংলাদেশ আর ভারতের খেলা আর ভারত আর বাংলাদেশের খেলা মানে একই খেলা। বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলে এটা মানে যা, ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের খেলা মানে কিন্তু একই। ঠিক আছে, আচ্ছা এর সুন্দর করে এই যে এবি বিএ উদাহরণ দেওয়া আছে, আর এবি বিএ দুটা মিলে একটা সমাবেশে বোঝায়। বিন্যাস কোথায় কোথায় হয় এটা খুব ইম্পর্টেন্ট। অক্ষর সাজানোর প্রশ্নগুলোতে, যেমন ঢাকা থেকে 4টা শব্দ নেন। সংখ্যা তৈরি প্রশ্নগুলো, যেমন 123 আর 321 কিন্তু এক সংখ্যা না, ডিজিট কিন্তু 1 2 3 ইউজ হয়েছে। যে কোনো কিছুকে সাজাতে বলা হলে বিন্যাস করতে হয়, সাজানো। সমাবেশ হয় কোথায়, হ্যান্ডশেকের ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে, দল গঠনের ক্ষেত্রে, কমিটি গঠনের ক্ষেত্রে, যে কোনো কিছু বাছাই করার ক্ষেত্রে প্রশ্নগুলোতে সমাবেশের সূত্র প্রয়োগ হয়। তো এর থেকে আর ইলাবোরেট করে বলার তো কিছু নাই। এখন আমাদের এগুলার অ্যাপ্লিকেশন গুলো দেখতে হবে। অ্যাপ্লিকেশন গুলো দেখলে আমরা মোটামুটি পারবো। ওকে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি সমাবেশের সাথে বিন্যাসের রিলেশনটা বা পার্থক্যটা বুঝলাম। এখন আমরা আসি, এটা সুন্দর করে খেলার উদাহরণ দিচ্ছি, উদাহরণটা আপনারা দেখে নেবেন। এগুলো আমরা কিন্তু নিজ হাতে লেখা বানানো আর কি, এই উদাহরণগুলো বানায় দিছিলাম আর কি। যাই হোক, আমরা আসি সমাবেশের বিভিন্ন পদ্ধতির প্রশ্ন এখানে আসবো। তো সমাবেশের বিভিন্ন সাধারণ প্রশ্ন, এই সাধারণ প্রশ্ন থেকে পরীক্ষা আসে। আমরা সমাবেশের প্রশ্ন কিছু বেসিক টেকনিকটা এখানে দেখে নিব, ঠিক আছে। তো আসি সমাবেশের প্রশ্ন প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসতে পারে কিনা। ছোট ছোট হ্যান্ডশেকের প্রশ্ন, কোলাকুলির প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। মানে খুব একেবারে বেসিক টাইপের প্র্যাকটিক্যাল প্রশ্ন, যেটাতে ধরেন আসছে এর আগে আমরা দেখছি। তো এই বেসিক ক্লাসটা করবেন, পরের ক্লাসটা কঠিন যারা লাগে তারা বাদ। কারণ আমরা সবসময় ক্লাসের একটা সিকুয়েন্স মেনটেন করি, আগে সহজগুলা, পরে শেষের দিকে কঠিনগুলা। তো এখানে এনসিআর এর বিষয়টা আগে বোঝাই। ধরেন এনসিআর সমান সমান কি, এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে বিন্যাসের সূত্র ছিল। এর সাথে আর ফ্যাক্টরিয়ালটা গুণ হয় নিচের সাথে। তো এটা যদি আমি বলি যে 10C2 মানে কি, 10 গুণ ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 10 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, এই যে আর এর মানটা আরেকবার গুণ হয়। আশা করি এটা বুঝতে পারছেন। এটা শর্টকাট করা যায়। শর্টকাটে কি দেখেন, 10 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে উপরে 10 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 8 ফ্যাক্টরিয়াল। তো আমরা যেহেতু নিচে 8 ফ্যাক্টরিয়াল পাইলাম, তাহলে উপরে 10টাকে 10 গুণন 9 গুণন 8 ফ্যাক্টরিয়াল পর্যন্ত লিখবো। দেখি এই 8 ফ্যাক্টরিয়াল, এই ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল বাদ দিয়ে দেবো। তাহলে এখানে শুধু 2 থাকলো, 2 দিয়ে 10 কে কাটলে 5, 5 আর 9 গুণ করলে 5 লং 45। এটা ধাপে ধাপে আমরা একবারে মুখে মুখে সেকেন্ডে সেকেন্ডে বলতে পারবো। বাট শুরুর লজিকটা দেখেন যে কিভাবে সূত্র থেকে ধাপে ধাপে সমাধানগুলা ডেভেলপ হয়। তো এইরকম কিছু জিনিস আমরা দেখি যেটা আমাদের কাজে লাগবে। 1 নম্বরে বলতেছে যে 100C1 মানে কি। 100C1 মানে 100। এই ছোট ছোট জিনিসগুলো জানা থাকলে আপনি অনেকগুলো বেসিক কাজ মানে ক্যালকুলেশন ছাড়াই বলতে পারবেন। মানে 100C1 মানে কি বোঝায় বলেন, প্র্যাকটিক্যালি দেখি। যে আপনার 100টা প্লেয়ার আসছে, এদের মধ্য থেকে আপনি একটা প্লেয়ার নিতে পারবেন, আপনার একটা প্লেয়ার দরকার। তাহলে 100 জন মানুষ থেকে একজন মানুষকে বাছাই করা যায়। ধরেন 1 2 3 এইভাবে ডট ডট দিয়ে 100তম নাম্বারিং করলেন। এখান থেকে আপনি একজনকে নিতে পারবেন। ধরেন 1 কে যদি নেন তাহলে 1 ভাবে নেওয়া যায়, 2 কে 2 ভাবে, এইভাবে 100 জন মানে 100 ভাবে। তাহলে 100 জন থেকে একজনকে বাছাই করার উপায় হচ্ছে 100টি। তাহলে অনেকগুলা থাকে। তাহলে যদি দেখেন NC1 হয়, তাহলে এটা মানে হচ্ছে n ভাবে। শর্টকাটটা কিন্তু বুঝে যান, যতজন থেকে একজন নেব তাহলে ওইটা তত ভাবেই হয়, যত টোটাল যতজন হয়। এরপর আসি 10C3। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু পরে একটু পরে অঙ্কে কাজে লাগবে। 10C3 যদি হয় তাহলে আমরা কি করবো জানেন, এই যে 3, এখানে 3 যতটা ছোট থাকবে এই 3টা উপাদান নিব, মানে 3টা পর্যন্ত সংখ্যা নিব। তাহলে 10কে 10 9 8 পর্যন্ত রাখবো।
এরপরে কি 7 ফ্যাক্টরিয়াল, এটা কিন্তু আসলে 10 ফ্যাক্টরিয়াল থেকে এটা লিখলাম, আর এখানে 10 থেকে 3 গেলে 7 ফ্যাক্টরিয়াল থাকে, এটা কাটা যায়। এই কারণে আমরা ডাইরেক্ট যদি লিখতে চাই এই 10c3 থেকে এই লাইনটা ডাইরেক্ট লেখা যায় কিভাবে, যে 3 মানে হচ্ছে 3টা উপাদান নিলাম বা 3টা সংখ্যা নিলাম বা রাশি নিলাম, আর 10-এর এই 3-এর কারণে 3 থেকে শুরু করলাম, 3 2 1। তাহলে আমি যদি বলি 20c2, তার মানে কি উপরে হচ্ছে 20 গুণন 19, নিচে হচ্ছে 2 গুণন 1। এখন মনে করতে পারেন যে এটা শর্টকাট কিভাবে হলো, ওই যে বিস্তারিত লিখলেও তো শেষে যেটা থাকবে 18 ফ্যাক্টরিয়াল, এখানে 18 ফ্যাক্টরিয়াল, এটা তো কাটাকাটি যাবে তাই না, তো কাটাকাটি গেলে অবশেষে কি থাকবে, এটা থাকবে, তো এটা ডাইরেক্ট লেখা যায়। এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে যে এইখানে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে 100C98 ইকুয়াল টু কি। 100C98 এখানে যে 3 দেখে আপনি বলতে পারেন যে 3টা রাশি পর্যন্ত নিতে হবে, তাহলে 98 দেখে তো আপনার মনে হবে 98টা রাশি নেই, 98টা রাশি কি লেখা সম্ভব? লেখা সম্ভব না। তাহলে কি করতে হবে? এইখানে আমরা যে টেকনিকটা শিখবো এইটাই বিভিন্ন পরীক্ষায় কন্টিনিউয়াস আসছে। সেটা কি? সেটা দেখেন, সেটা হচ্ছে যে 100C98, আচ্ছা এটাকে প্র্যাকটিক্যাল আগে বলি। ধরেন এ বি সি ডি ই, এখান থেকে সিরিয়াসলি খেয়াল করেন, আপনি 5 জন, এটা হচ্ছে 5 জন লোক, এর মধ্যে থেকে আপনি একজনকে নিবেন, তাহলে বাছাই করবেন মানে কি 5C1। তাহলে 5C1 জিনিসটা দেখতে কেমন? দেখতে এরকম হয়, আপনি এ কে নিছেন অথবা বি কে নিছেন অথবা সি কে নিছেন অথবা ডি কে নিছেন অথবা ই কে নিছেন, তার মানে 5 ভাবে। তাহলে 5 জন লোক থেকে একজন লোক বাছাই করা যায় 5 ভাবে। কিন্তু এই প্রশ্নটায় যদি আপনাকে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি বলতেছি, একটু পরে এটা শর্টকাট হয়ে যাবে, এখানে যদি আমি বলি যে 4 জন বাছাই করেন, 4 জন বাছাই, তাহলে আছে লোক 5 জন, আপনাকে বললাম বাছাই করতে 4 জন, তখন বিষয়টা কেমন হবে? তখন বিষয়টা এরকম হবে যে 5C4। 5C4 মানে কি? 5C4 মানে হচ্ছে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, আর নিচে কি? নিচে হচ্ছে 4 গুণন 2 গুণন 1, 4 গুণন 3 গুণন 2 গুণন 1। তাহলে এই 432 আর 432 কেটে দেওয়া যায়, তাহলে ইকুয়াল টু হচ্ছে 5 ভাবে। তাহলে এখন খেয়াল করেন তো যে একজন বাছাই করলে হচ্ছে 5 ভাবে, 4 জন বাছাই করলে হচ্ছে 5 ভাবে। আসলে জিনিসটা কি প্র্যাকটিক্যালি? কি প্র্যাকটিক্যালি এইরকম যে এ বি সি ডি এই 4 জনকে আপনি নিলেন, অথবা আপনি নিলেন এ বি সি ডি ই এই 4 জনকে নিলেন, তাই আপনার লোক তো 5 জন আছে তাই না, অথবা আপনি নিলেন এ বি সি ই, অথবা আপনি নিলেন এ, কিন্তু সিকুয়েন্স চেঞ্জ না করে দিয়ে আপনার বাকিগুলো নিতে হবে, এ বি ডি ই, অথবা আপনি নিলেন এ সি ডি বিডি, সরি এ সি ডি, হ্যাঁ এ সি, এ বি সি, এ বি ডি, এ বি এ সি ডি ই। এই যে এই 5 ভাবে ছাড়া আর কি কোনোভাবে নেওয়া যাচ্ছে দেখেন তো? মানে এখানে আমরা 5 ভাবে বললাম, যদি আমরা 4 জনও নিই, যখন এ বি সি ডি নিতেছি তখন কিন্তু আমরা ই কে বাদ দিতেছি, যখন আমি এ বি সি ই নিতেছি তখন ডি কে বাদ দিতেছি, যখন বি সি ডি ই নিতেছি তখন আমরা এ কে বাদ দিতেছি, যখন এ বি ডি ই নিতেছি তখন সি কে বাদ দিতেছি, আর যখন এ সি ডি ই নিতেছি তখন আমরা বি কে বাদ দিতেছি। দেখেন এই যে এই 5 ভাবে মানে যা, এইখানে যখন 4 জন করে নেই, তাহলে এর পরিবর্তে আমরা যে একজন একজনকে বাদ দিতেছি, ওরা যেহেতু 5 ভাবে, তাহলে এই জিনিসটাও হচ্ছে 5 ভাবে। তো এইভাবে হিসাব না করে, এই 4 জন নেওয়ার হিসাব না করে আমি যদি হিসাব করি যে যাদেরকে আমি বাদ দিলাম তাদের হিসাবটা যদি করি, তাহলে একই অ্যান্সার আসবে। এই জন্যই এইখানে যে 5C4 মানে যা, সিরিয়াসলি খেয়াল করেন, এটা কিন্তু শর্টকাট তৈরি হবে। 5C4 5 জন থেকে 4 জন নেওয়া মানে যা, আর একজনকে যে আমরা বাদ দিতেছি না ওইটা মানে তা, 5C1 মানেও তা। কারণ এইটার অ্যান্সার যা আসবে, এইটার যে অপোজিট অ্যান্সারটা আছে ওইটার অ্যান্সার তাই আসবে। কেন? এই লজিকটা এখানে দেখা দিলাম যে 4 জন করে নিলে আমি যে 4 জন করে নিতেছি 5 ভাবে, এটা বাড়ি করা তো কঠিন, কিন্তু এই 4 জনকে বাছাই করতে যে আমি যে একজনকে বাদ দিতেছি, এটা কিন্তু 1 জন, এটা 2 জন, এটা 3 জন, এটা 4 জন, এটা 5 জন। তাহলে এই 5টা বাদ পড়া মানে যা, এইখানে 5টা দল মানে হওয়া মানে তার মানে 5 ভাবে বাছাই করা যায়। তাহলে 100C2 হচ্ছে এই যে 100C98 মানে যা, 100C2 মানে তা। তাহলে আর এর মান বড় হলে এন থেকে বিয়োগ করে ছোট বানিয়ে নিয়ে এইভাবে উত্তর করা যায়।
ঠিক আছে, এইখান থেকে আমাদের শর্টকাট তৈরি হবে, একটু পরে আমরা আরো অঙ্ক দেখবো। ঠিক আছে, তাহলে এখানে কয়েকটা দেখি আপনাদের বলি, যে ধরেন 10C9 আছে বা ধরেন 8 আছে, তাহলে এটা মান বাইর না করে আমরা কি করবো, 10C2 বাইর করবো। তাহলে এখান থেকে দেখেন এই 8 আর 2 দেখেন তো, 8 আর 2 এর রিলেশনটা কি, এই দুটা মিলে হচ্ছে 10 সমান। তার মানে এটা যদি আমরা ধরি NCR ইকুয়াল টু যদি বলি NCS, তাহলে R প্লাস S ইকুয়াল টু N, এটা সূত্রের মতো করে আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমরা আরো অঙ্ক দেখবো। আসি 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে যে N এর মান আর R এর মান যদি সমান সমান হয়, তাহলে NCR সমান সমান 1 হয়। কিরকম, ধরেন 5 জন লোক আছে আর আপনি 5 জনে বাছাই করবেন, তাহলে কি হবে, এই যে ABCDE 5 জন লোক আপনার কাছে আছে, এদের 5 জনকে বাছাই করবেন। 5 জনকে বাছাই করবেন না তো সবাইকে নিয়ে নেবেন, সবাইকে নিয়ে নেবেন মানে একভাবেই নেওয়া সম্ভব, কারণ আর কোনোভাবে তো কোনো কাহিনী করতে গেলে তো একজন লোক কমে যাবে, কমানো তো যাবে না, আর অল্টার করে দিলে তো ওই 5 জনই থাকবে যতই আপনি শেয়ার চেঞ্জ করে দেন। তার মানে 5 জন লোক থেকে 5 জন লোক বাছাই করা যায় শুধুমাত্র একভাবে। তার মানে এন এর মান আর আর এর মান যদি সমান সমান হয়, তাহলে এইখানে NCR এর মানটা সমান সমান 1 হবে। ঠিক আছে, আচ্ছা, এটা এখানে বলতেছে যে এই 50C50 মানে 50 জন লোক আপনার হাতে আছে, আপনি 50 জনকে বাছাই করবেন, এটা একমাত্র একভাবেই সম্ভব। এই যে বেসিক আলোচনাটুকু করলাম, এটা শেখার ধৈর্য অনেকের নাই। এর কারণ কি, কারণ হচ্ছে যে যাই যদি হ্যান্ডশেক এর অঙ্ক করি তখন দেখা যায় সহজ, যে না এটা দেখছি কোথায় যেন পরিচিত পরিচিত লাগতেছে, এটা করা যাবে, কিন্তু এইভাবে আসলে কনসেপ্ট বা টপিক ক্লিয়ার হবে না। এই জন্য দেখে করতে হবে। যে 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করতেছে। হ্যাঁ, NCN এর মান নিচের কোনটি? এখন দেখেন এখানে AN সমান সমান, মানে আর আর এন একই জিনিস, তাহলে যতজন আছে ততজন থেকে ততজনকে যদি নেওয়া হয় তাহলে একভাবে নেওয়া সম্ভব। 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক 1। নিচে এর আর ফ্যাক্টরিয়াল মানের কারণে দুইটা একই উত্তর আসে। হ্যাঁ, তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1। কেন 1? লজিকটা ধরতে পারছেন সবাই? যতজন লোক আছে সবাইকে যদি বাছাই করি তাহলে তো একভাবেই সম্ভব শুধুমাত্র। NC1 অনেকগুলো লোক আছে কিন্তু আপনি একজনকে বাছাই করবেন, তাহলে যতগুলো লোক আছে ততভাবে বাছাই করা যাবে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে গ। কিরকম, তাহলে হচ্ছে 5 জন লোক থেকে আপনি একজন বাছাই করবেন, তাহলে 5 ভাবে। তাহলে 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 3 নম্বর NC7 সমান সমান NC5 হলে N সমান সমান কত? এই যে এইটা হচ্ছে এইরকম প্রশ্ন 47তম বিসিএস প্রিলিতে হুবহু আসছে, আমরা দেখা দিতেছি এখন। এই প্রশ্নটা এই দেখেন এখানে NC7 NC5, তো বিষয়টা কিরকম দেখেন তো, এই যে নিচে 7 আর 5 যোগ করলে 12 হবে না? NCX ইকুয়াল টু NCY হলে X প্লাস Y সমান সমান N। কারণ কি, কারণ এইটা এটা আছে 100 থেকে 100C98 ইকুয়াল টু আমরা 100C2 বলছিলাম না? আচ্ছা, তাই 98 আর 2 এই দুই কথা পেলাম, এই 100 থেকে 98 বাদ দিয়ে তো 2 আসছে, তার মানে 98 আর 2 যোগ করলে আবার 100 সমান হবে। তার মানে এই নিচের দুইটা যোগ করলে উপরের N এর সমান হবে। তার মানে 7 আর 5 যোগ করলে N এর সমান, তাহলে N সমান সমান 7 যোগ 5 সমান সমান 12। তাহলে এটা তো হচ্ছে কত সালের প্রশ্ন? 2005 সালের প্রশ্ন। আর এটা তো একটা বেসিক ক্যালকুলেশন, যখন 100 বছর আগে থেকে কম্বিনেশন অঙ্ক করা হয় তখন থেকে এটা আছে। তাহলে এখন দেখেন এই যে এটা 39তম বিসিএস বিশেষ আসছে, এটা তাহলে অ্যান্সার কত হবে বলেন তো? 4 নাম্বার। একটা জিনিসের কনসেপ্ট ধাপে ধাপে ডেভেলপ করে আসার পরে অঙ্ক সমাধান করলে ওটা মনে থাকবে এবং ওটা চেঞ্জ করে আসলে পারবেন, কিন্তু একেবারে যেটা পরীক্ষা আসছে ওটা রেফারেন্স ধরে অঙ্ক করবেন তো মনে থাকবে না, কারণ এই প্রশ্ন তো চেঞ্জ করে আসবে। এই যেটা 39তম বিসিএস এর প্রশ্ন কি আসছে, NC12 ইকুয়াল টু NC6 হলে N এর মান কত? তাহলে এখানে কি খুব সিম্পল না, 12 আর 6 যোগ করলে 18, তাহলে 18 হচ্ছে অ্যান্সার। এখন আসি এইখানে আমরা 47তম বিসিএস এর প্রশ্নটা ইনপুট দিয়ে দিই। 47তম বিসিএস এর প্রশ্নটা আসছে, সংখ্যাটা দেওয়া ছিল কি NC12 আর NC8, 12 আর NC8 এটা দেওয়া ছিল। এটা সমস্যা এত হলে এইখানে যে মানটা চাইছে এটা বলছে যে 22, এইখানে 22C/R এর মান কত, 22CN এর মান, এই যে 22CN। তাহলে এটা সমস্যা এটা আছে, এটা কততে আসছে? এটা হচ্ছে 47তম বিসিএস আসছে, তার মানে এই প্রশ্নটা চেঞ্জ করে দিছে। তাহলে এখানে N এর মান কত? এই যে 12 আর 18
যোগ করে হচ্ছে এন সমান সমান 12 আর 8 যোগ করে 20। তাহলে এইখানে এন এর মান হচ্ছে 20। এন এর মান যদি 20 হয় তাহলে 22 সি 20, তার মানে কি? তার মানে হচ্ছে 22 সি 2, তার মানে হচ্ছে 22 গুণন 21 ডিভাইডেড 2 গুণন 1। এটা কিন্তু আমরা শুরুতে শিখছিলাম, মনে আছে কিনা বলেন? যে এই 2 মানে হচ্ছে দুইটা উপাদান থেকে বাকি সব বাদ। আর এটা যদি পি হইতো NP2, আমরা বিন্যাসে শিখছি, তখন এই দুটো গুণ করে আনসার। কিন্তু সি হওয়ার কারণে এই যে 2 ফ্যাক্টোরিয়াল এর মানটা আবার লিখতে হবে এখানে। 2 দিয়ে 22 কে কাটলে 11, 11 আর 21 গুণ করলে 21, 210 আর 21 মিলে হচ্ছে 231। তাহলে এই 47তম বিসিএস এর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 231। তো এটা তো আমাদের আসলো কয়েকদিন আগে পরীক্ষা, আর এগুলো দেখেন 39তম বিসিএস কত আগে আসছে, বইয়ে কত আগে এই প্রশ্ন দেওয়া আছে। তাহলে এগুলো যারা বুঝে বুঝে সমাধান করছে তারা এগুলো পারবে খুব সহজে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। 5 নাম্বার এটা নিজে করবেন, 7 3 10 সেকেন্ডে। 6 নাম্বার 2n, এখানে 2n আছে, দেখেন 2n আর এখানে আর এখানে আর, হলে আর এর মান কত? তো এখানে তো দেখেন এটা প্রশ্নে আসছে না 7 সালে, এর আগেও আসছে। তো কি করতে হবে এখানে? এখানে এটা 2n, এখানে 2n, তাহলে এই দুইটা যেহেতু সেম, তাহলে এই আর প্লাস 2 যোগ করতে হবে। আর প্লাস 2 ইকুয়াল টু 2n। আর মান চাইছে, তার মানে এখানে 2r প্লাস 2 ইকুয়াল টু 2n। তাহলে 2r সমান 2n মাইনাস 2, 2r সমান 2 কমন নিলে n মাইনাস 1। তাহলে এই 2 বাদ, তাহলে r সমান n মাইনাস 1। ঠিক আছে, তাহলে আর এর মানটা হচ্ছে n মাইনাস 1। ঘ অ্যান্সার। 6 নম্বর প্রশ্নের অ্যান্সার ঘ। ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। 22C20 ইকুয়াল টু 22C2 কিভাবে হলো? আরে ভাই তার আগেটা দেখবেন না, 22C2 ওই যে 100C99 যে দেখা দিলাম। ইয়েস আপন ভাই, 22C2 এই যে 47তম বিশেষের প্রশ্নটা, 22C2 22C20 মানে যা, 22C2 মানে তা। কারণ এই 22টা থেকে 20টা বাছাই করলে যে দুইটা করে বারবার ফালাই দিব, বাদ দিয়ে দিব, ওদের কম্বিনেশনের অ্যান্সার আর এদের কম্বিনেশনের অ্যান্সার একই। তো এটা টেকনিক হচ্ছে যে এই এন পর্যন্ত যে গ্যাপ আর এর, ওইটা লিখতে হয়। মানে 22 মাইনাস 20 সমান 2, এই 2টা এখানে চলে আসে। কারণ এই 20 আর 2 যোগ করলে তো আবার 22 হয়। ওকে, 7 নম্বর প্রশ্ন দেখেন। আচ্ছা সবাই কি ক্লিয়ার? 7 নম্বর প্রশ্ন সমাধান করবো। জি স্যার, অনেকবার বুঝলে ভালো হতো স্যার, আরেকবার বুঝে দেন। 6 নম্বর আরেকবার বুঝাই দেন। 6 নম্বরের মেইন থিমটা ধরতে পারতে হবে। এইখানে যেহেতু 2n আর 2n সমান, তাহলে এখানে আর এই আর প্লাস 2 এই দুটো যোগ করলে 2n এর সমান হবে। মানে এটা তো আগে অনেক কটা অঙ্ক করলাম যে NC(x) সমান n CY, তাহলে x প্লাস y সমান n। মানে এই নিচের দুটো যোগ করলে উপরেরটা সমান হয়, যদি উপরের দুইটা সমান থাকে। তারপরে বাকিটা জাস্ট নর্মাল স্টাইলে। তার 7 নম্বরে এখানে দেওয়া আছে এই যে পি মানে কি, যে NP3 ইকুয়াল টু 2 ইন্টু NC4। তাহলে এখানে 3 মানে হচ্ছে 3টা উপাদান নিতে হবে। পি মানে পারমুটেশন, পারমুটেশনের ক্ষেত্রে কি হয়, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, আর এর 2 আছে গুণন NC4 মানে কি, NC4 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3। এক এক করে কমে আর গুণ হয়। কিন্তু সংখ্যা থাকলে আমরা সংখ্যা ধরে শুরু করতাম, সংখ্যা যেহেতু নাই তাহলে n থেকে শুরু করে এক এক করে কমাইলাম আর গুণ করলাম। 4 দেওয়া আছে এই জন্য 4টা রাশি নিলাম, আর হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আচ্ছা 4 ফ্যাক্টরিয়াল মানে কি, 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এটা হচ্ছে আর এর মানটা। ঠিক আছে, এখন দেখেন এগুলো যেহেতু সমান সমান চিহ্ন আছে, তাহলে এটা গুণ কাটাকাটি করা যায়। তাহলে এই পাশে কি থাকে, কাটাকাটি করলে এই পাশে 1 থাকে, 1 আর এটা গুণ করলে এই পাশে হচ্ছে 24, আর ওই পাশে কি 2 ইন্টু n মাইনাস 3, 2 দিয়ে, আচ্ছা এটা 2 তো এমনিতে কাটা যায়, তো আচ্ছা সমস্যা নাই, 12। তাহলে n এর মানটা হচ্ছে 12 প্লাস 3 সমান 15। 7 নম্বর ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। হ্যাঁ, আমরা এখন খুব সুন্দর কিছু প্রশ্ন সমাধান করব। আচ্ছা
তো 7 নম্বর কি রইলো, আমরা 8 নম্বর আসি। NC1 প্লাস NC2 প্লাস NC3 সমান সমান NCN। এটা একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে যে NC0 প্লাস NC1 প্লাস NC2 ডট 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 NCN, মানে n পর্যন্ত সংখ্যাগুলো সবগুলো যদি যোগফল, এইটা সমান সমান 2 টু দি পাওয়ার n, মানে এগুলো সবগুলো যদি যোগ করা হয় তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। কিন্তু এখানে যে দেওয়া আছে যে রাশিটা, সেখানে এই জিরোটা দেওয়া নাই। তাহলে NC0 মানে হচ্ছে যে 1, এটার মান NC0 মানে 1। আমরা দেখছিলাম এর আগের ক্লাসে যে সব থেকে কম লোককে নিলেও সর্বোচ্চ এক ভাবে বাছাই, ঠিক আছে, মানে সর্বনিম্ন হচ্ছে বাছাই সংখ্যা 1। তাহলে আমরা যদি এই রাশিটা যেটা দেওয়া আছে এর সাথে শুধুমাত্র এই পাশে NC0 যোগ করি, তাহলে কি হবে, তাহলে ওইটার পরিবর্তে আমরা 2n লিখতে পারবো। কিন্তু এটা যোগ যে করলাম, এটার জন্য তো আমাদের একটা এক রাশি যোগ হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু লিখি, এটা সমান সমান যা আছে ওটা লিখলাম, ওইটার সাথে আমরা এইখানে NC0 যোগ করে দিলাম। তাহলে এইটার মান যেহেতু 1, সেহেতু আমরা এইখানে এই রাশিটা থেকে 1 মার্ক দিব। তাহলে এইটাকে আমরা সূত্রের ভেতরে বলবো। এখন এইটা সমান সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n আর মাইনাস 1, ঠিক আছে? এটা ঘ নম্বর অপশন আছে, এখানে ওয়ানটা ভেতরে ঢুকে গেছে আর কি। হ্যাঁ, তো ঘ নম্বর অপশন। তাহলে 8 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 9 নম্বর কি বলছে, একটা নৌকার 3 জন লোক উঠতে পারে, নৌকাটি দ্বারা 4 জন লোক কত প্রকারে উঠে নদী পার হতে পারে? দেখেন তো এই প্রশ্নটা সমাবেশের প্রশ্নের সাথে যায় কিনা, নাকি নৌকা দেখে আবার অনেকে নৌকা স্রোতের প্রশ্ন ভাববেন। একটা নৌকায় 3 জন লোক উঠতে পারে, নৌকাটি দ্বারা 4 জন লোক কত প্রকারে উঠে নদী পার হতে পারে? তাহলে নৌকাতে সিট আছে 3টা, ঠিক আছে? তাহলে দেখেন, নৌকাতে সিট আছে 3টা আর লোক উঠতে পারবে, মানে ওঠার জন্য 4 জন। তাহলে 4 জন লোক থেকে আপনি 3 জন লোক বাছাই করতে পারবেন। তাহলে 4C3 মানে যা, 4C1 মানে তা, 4C1 মানে যা, 4 মানে। তাহলে 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 4 ভাবে এই কাজটা করা সম্ভব। জুম বেশি করে ফেলছি তো, একটু সরে গেছে। 10 নম্বর দেখেন, 9 জন খেলোয়াড়ের একটি দল থেকে 6 জন খেলোয়াড়কে কতভাবে নির্বাচন করা যাবে? এই যে সিম্পল প্রশ্ন দেখেন তো, 11 থেকে 20 গ্রেডের পরীক্ষা আসছে। তো যদি মনে করেন যে না আসে না, সহজ গুলো আসে। এখন বিন্যাস শুধু বিসিএস এর বিষয়টা এরকম না, কিন্তু এত ডিপ থেকে আসে না, সহজ গুলো আসে, এই জন্য সহজের কথাগুলো বলতেছে। তাহলে 9 জন থেকে 9C6, 9C6 মানে যা, 9C3 মানে তা, 9C3 মানে যা 9 গুণন 8 গুণন 7 আর 3 গুণন 2 গুণন 1। 3 দিয়ে রেখে কাটলে 3, 2 দিয়ে রেখে কাটলে 4, 3 আর 4 12, 7 12 84। এই যে ঘ অ্যান্সার। মানে এইটা ডাইরেক্ট লিখতেছি, এইটা বুঝতেছেন কিনা বলেন? এটার জন্য কিন্তু এতক্ষণ ধরে শর্টকাট গুলো শিখে আসলাম, ঠিক আছে? বলেন যে 84 বিষয়টা বুঝছেন কিনা? এটা ডাইরেক্ট কিভাবে লিখলাম, এটা কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে 9C3 মানে 9 থেকে শুরু করে 3টা সংখ্যা নিতে হবে, এই 3 থাকার কারণে। আর নিচে হচ্ছে 3 to 1। যদি এখানে পি থাকতো তাহলে নিচের গুলো লেখা লাগতো না, শুধু উপরে 3টা নিলে হয়ে যেত। তো বিষয়গুলো তো আমরা আগের ক্লাসেও দেখছি বেসিকের। করমর্দন ও খেলার সংখ্যা বের করা, পদ্ধতি 2। আসি এই পদ্ধতি 2 থেকে শুরু করলাম আমরা। তাহলে করমর্দন, তাহলে এখন থেকে 1 নম্বর পদ্ধতি শিখলাম। ওখান থেকে দেখবেন আপনারা বিগত 2 বিসিএস এর প্রশ্ন আসছে, বিভিন্নখানে আসছে, এবং ওইখানে যেগুলো শিখলাম ওগুলো আসলে প্রশ্ন না, ওগুলো আসলে এই পরবর্তী প্রশ্নগুলোর কনসেপচুয়াল বেসিক, ঠিক আছে? মোহাম্মদ জালিম বলছেন 10 নম্বর ভালোভাবে একটু বুঝিয়ে দেন, আমি মাত্র জয়েন করছি। আপনার আগের জন যে সুমন্ত্র মন্ডল, উনি বলছে বুঝতে পারছি, তাহলে এখন ওনাকে গুরুত্ব দিব না, আপনাকে গুরুত্ব দিব। আপনি পরে জয়েন করার কারণে তো আমরা ক্লাস ব্যাক করতে পারি না, আপনি টেনে দেখে নেবেন। তাহলে আমরা এখন দেখবো করমর্দন বা হ্যান্ডশেকের সংখ্যা, অথবা কোলাকুলি যাই বলে বলেন। একটা মিটিং এ উপস্থিত 5 জন সদস্য প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলে মোট কতটি হ্যান্ডশেক হবে? এইখান থেকে কিন্তু বিভিন্নখানে প্রশ্ন আসে। তা আসে আমরা এটা কোন মনে করি কম্বিনেশনের প্রশ্ন না, এটা নর্মাল একটা প্রশ্ন। পাটিগণিতের স্টাইলে কিভাবে বোঝা করা যায়? এ বি সি ডি ই, এই 5 জন লোক। এখন এ বি হ্যান্ডশেক করলো, এ সি এর সাথে হ্যান্ডশেক করলো, এ ডি এর সাথে হ্যান্ডশেক করলো, এ ই এর সাথে হ্যান্ডশেক করলো। তার মানে কি এ টোটাল 4টা হ্যান্ডশেক করলো। তাহলে এই যে উপরে যে আছে ও নিচের 4 জনের সাথে হ্যান্ডশেক করলো, তাহলে এর হ্যান্ডশেক সংখ্যা হচ্ছে 4টা।
এখন আসে বি কার সাথে হ্যান্ডশেক করবে। বি কিন্তু আর এর সাথে হ্যান্ডশেক করার দরকার নাই। কেন এই হ্যান্ডশেকের প্রশ্নগুলো সমাবেশের সূত্র অনুযায়ী হয় সেটা একটু বুঝতে পারবেন। বি এর সাথে হ্যান্ডশেক করার দরকার নেই, কারণ এ বি এর সাথে হ্যান্ডশেক করছে, তার মানে বি অটোমেটিক্যালি এ এর সাথে হ্যান্ডশেক করে ফেলছে। তাহলে বি যখন হ্যান্ডশেক করবে, বি তখন নিচের তিনজনের সাথে হ্যান্ডশেক করবে। তাহলে বি এর হ্যান্ডশেক হচ্ছে তিনটা, কি কি লিখি এখানে। বি সি এর সাথে হ্যান্ডশেক করবে, বি ডি এর সাথে করবে, বি ই এর সাথে হ্যান্ডশেক করবে। এখন মিস্টার সি এ হ্যান্ডশেক করবে, এ কে এ আর বি এর সাথে হ্যান্ডশেক করার দরকার নাই, কারণ এর সাথে হ্যান্ডশেক হয়ে গেছে, বি এর সাথেও হয়ে গেছে, মানে এগুলো আমরা অলরেডি লিখে ফেলছি। তাহলে সি যখন হ্যান্ডশেক করবে তখন ডি আর ই এর সাথে হ্যান্ডশেক করবে। তাহলে সি এর হ্যান্ডশেক হচ্ছে দুইটা, এখানে একটা করে অপশন কমতেছে। এই একটা করে কমছে দেখে এখানে ফ্যাক্টরিয়ালের কাজ হয়, এই জন্য এখানে এনসিআর এর কাজ করা যায়। ডি হ্যান্ডশেক করবে একটা, আচ্ছা সি এর হ্যান্ডশেক দুটো কি কি, সি ডি আর সিই। ডি যখন হ্যান্ডশেক করবে সে একটা হ্যান্ডশেক করবে, আর ই হ্যান্ডশেক করবে জিরোটা। এখানে এইগুলা কি জিরোটা আসলে কি একটা হ্যান্ডশেক করবে না, এটা হচ্ছে নতুন নতুন হ্যান্ডশেক, নতুন হ্যান্ডশেক করবে জিরোটা, মানে নতুন হ্যান্ডশেক একটা করবে না। তার মানে এই লোকগুলোর সাথে ওর আগে হ্যান্ডশেক হয়ে গেছে। তাহলে এই দেখেন ডি হ্যান্ডশেক করবে ই এর সাথে, আর ই হ্যান্ডশেক করবে জিরো। ই এর সাথে কারো হ্যান্ডশেক দরকার নাই, কারণ ই সবার সাথে অলরেডি হ্যান্ডশেক করে ফেলছে। মানে কি দেখেন, ইও কিন্তু চারটা হ্যান্ডশেক করে ফেলছে, এই ই উপরে চারজনের সাথে। কোথায় কোথায় দেখেন তো, এ ই, বিই, সিই, ডি। তার মানে এরা সবাই সবার সাথে হ্যান্ডশেক করে চারটা করে হ্যান্ডশেক করছে। বাট টোটাল যদি আপনি হ্যান্ডশেক সংখ্যা গণেন, তাহলে হ্যান্ডশেক কিন্তু হবে কটা, চারটা, তিনটা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তাহলে অ্যান্সার হচ্ছে কিন্তু মোট হচ্ছে 10টা। এইটা হচ্ছে অ্যানালগ সিস্টেমে ভেঙে ভেঙে বোঝার মতো করে। এখন আমরা যদি এটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে শিখতে যাই, যে সিস্টেমটা শিখবো সেটাই এই সমাবেশের সূত্রের মাধ্যমে হ্যান্ডশেক শেখা। বাট এই যে লজিক্যাল সমাধানটা, এটা কি সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? 11 নম্বর সবাই ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা এইটাকে এখন একটা ফরম্যাটে নিয়ে আসবো, কারণ এইভাবে তাদের 5 জন করতে পারেন। 50 জনের কথা বলে তো অনেকগুলো হ্যান্ডশেক হবে, অতগুলো তো লিখতে পারবেন না, তাই না? এই জন্য আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যতজন বলে, এটা হচ্ছে এন এর মান 5 জন, আর আর এর মান হচ্ছে 2। কেন? কারণ হ্যান্ডশেক করতে 2 জন লোক লাগে, 2 জন লোকের হাত না হলে তো হ্যান্ডশেক হবে না, তাই না? হ্যান্ডশেক করতে সব সময় 2 জন, সব সময় 2 জন। তাহলে এখানে আর এর মান বলা নাই, কিন্তু এই হ্যান্ডশেক করার কথা বলছে, মানে কিন্তু আর এর মান 2। কিছু জিনিস বুঝে নিতে হবে। তো এখন আমরা তাহলে কি লিখবো, আমরা তাহলে লিখবো 5C2। 5C2 মানে কি, 5 গুণন 4 আর নিচে হচ্ছে 2 গুণন 1। 2 দিয়ে 4 কে কাটলে 2, 5 দুগুণা 10, 10টি হ্যান্ডশেক। এবং এইভাবে করলে কি হবে, কয়েক সেকেন্ডে অনেক বড় বড় অ্যান্সারও বাইরে হয়ে যাবে। আর এইভাবে তো এত কিছু লেখা সম্ভব না, বাট বিষয়টা ফিল করার জন্য এইভাবে লিখে দিলাম, ঠিক আছে? এখন শর্টকাট কোনটা, রিটেন কোনটা? এটা রিটেন, ওটা শর্টকাট, এরকম করে ভাবলে হবে না। অনেকে মনে করে কি বিস্তারিত যেটা সমাধান ওটা মনে হয় রিটেন, না এটা রিটেন না, ওইটা রিটেন, ওইটা শর্টকাট। ওকে, তাহলে আমরা আসি 12 নম্বর। 10 জন লোক প্রত্যেকের সাথে করমর্দন করলে করমর্দনের সংখ্যা কত হবে? এটা লিখবো, লেখার দরকার নেই। 10 গুণন 9, মনে করেন 10 গুণন 9 ডিভাইডেড 2 গুণন 1, 2 দিয়ে 10 কে কাটলে 5, 5 আর 9 45, 45 অ্যান্সার। এই যে মুখে 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 কথাটা কি মিলতেছে এখানে? 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে, অ্যান্সার কত? 45। ক্লিয়ার সবাই? আচ্ছা, কিভাবে এটা কাজ করতেছে? এটা এইভাবে কাজ করতেছে, 10C2 10 গুণন 9, যদি আরো বিস্তারিত বলেন তাহলে 10 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড 10 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। কেউ যদি কাউকে যদি বুঝাইতে চান বিস্তারিত, তাহলে 10 গুণন 9 গুণন 8 ফ্যাক্টরিয়াল, এইখানে 8 ফ্যাক্টরিয়াল গুণন 2 গুণন 1, এই 8 কাটা, এই জন্য আমরা ডাইরেক্ট এই লাইনটা লিখি। তাহলে 2 দিয়ে 10 কে কাটলে 5, 5 লং 45। আর বুঝে গেলে তো মুখে মুখে 10 আর 9 গুণ করে 2 দ্বারা ভাগ, 90 কে 2 দ্বারা ভাগ করলে 45। তাহলে 13 নম্বর এগুলা স্কিপ করি, বাসায় করবেন, ঠিক আছে? আমরা হোমওয়ার্ক দিই এগুলা। খেলার সংখ্যা বের করা, খেলার সংখ্যা আর হ্যান্ডশেক একই রকম। কারণ কি, কারণ খেলার সময় দেখেন 2টা দল ছাড়া খেলা হয় না। একটা খেলা, ফুটবল খেলা বলেন, ক্রিকেট খেলা বলেন, ভলিবল খেলা বলেন, 2টা দল লাগে। একসাথে কি 3-4টা দল মিলে ক্রিকেট খেলতে পারবে? পারবে না। তো এই খেলার সংখ্যাগুলা বের করার ক্ষেত্রে হ্যান্ডশেকের স্টাইলেই অঙ্কগুলো হবে। তাহলে খেয়াল করেন তো, সারা পৃথিবীতে যত টুর্নামেন্ট হয় ওইগুলোর সংখ্যা কিভাবে নির্ধারণ? এই যে বিপিএল এর ফিক্সার বাইর হবে, আইপিএল এর ফিক্সার বাইর হবে, বা এখন হচ্ছে যে এই হংকং 6 যে খেলা হচ্ছে, এই ধরনের আছে 10টা দল, প্রত্যেকের সাথে 2টা করে খেলা খেলবে। কতগুলো খেলা আপনি টিভিতে দেখতে পাবেন, কোন খেলা কয় তারিখে হবে, এটা কে বাড়ি করে, কিভাবে বাড়ি করে?
এটা আরো শত বছর আগে থেকে বাড়ি করতেছে না মানুষ। তার মানে আপনি কম্বিনেশন হয়তো আজকে শুনতেছেন, আপনি কম্বিনেশন জানতেন না, কিন্তু কম্বিনেশনের অনেক অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু সবসময় জড়িত ছিলেন। আপনি দেখেন তো এলাকায় যখন 6টা দল খেলা জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয় কমিটি টিম হিসাবে, যে কার সাথে কার খেলা কবে পড়বে একটু হিসাব মিলান। তো যখন মিস্টার এ টিমের সাথে বি টিম, এ টিমের সাথে সি টিম, বি টিমের সাথে ডি টিম, এইভাবে এলোমেলো করবেন, দেখবেন যে একটা খেলা রিপিট হয়ে যাচ্ছে, অথবা দুই একটা টিমের সাথে দুই একটা খেলা আপনি খুঁজে পাচ্ছেন না, কারণ আপনার ভেতরে ফরম্যাট নাই। তো এইটা হচ্ছে একটা ফরম্যাট, এই ফরম্যাটে করবেন, কোনো কিছু ভুল হবে না। তো আসি 14 নম্বরে কি বলতেছে দেখেন। এই যে বিপিএল, আইপিএল, ওয়ার্ল্ড কাপ এগুলো সব এইভাবে হয়। একটা ত্রিদেশীয় ক্রিকেট খেলায় প্রত্যেক অন্য দেশের সাথে একবার মাত্র খেলবে। মোট কয়টি খেলা অনুষ্ঠিত হবে? 17 দলের প্রশ্ন। ত্রিদেশীয় সিরিজ মানে কি? 3টা দল। তাহলে 3C কেন? এই যে সি কেন, এখানে পি না কেন, এটা বলেন তো। এটা কিন্তু আমরা শুরুতেই বলছিলাম যে এ টিম বি টিম এর সাথে খেলা মানে যা, বি টিম এ টিম এর সাথে খেলা হয়ে যাওয়া মানে তাই, জন্য বি আর এ আলাদা করে লেখা লাগবে না। তো যেহেতু এটা রিপিটেশন অ্যালাউ করতেছে না, রিপিটেশন ছাড়াই খেলা হয়ে যাচ্ছে, তাহলে এটা কম্বিনেশনের সূত্র অনুযায়ী হবে। ঠিক আছে? তাহলে 3C2, 3C2 মানে 3 গুণন 2 ডিভাইডেড 2 গুণন 1, 2 2 কাটা 3টা। আমরা শুদ্ধি পরীক্ষা করি। ধরেন পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এই 3টা দল মিলে একটা ত্রিদেশীয় সিরিজ হবে। তো প্রথম দিন ধরেন পাকিস্তান আর বাংলাদেশ খেললো, তার মানে বাংলাদেশ পাকিস্তানের খেলা হয়ে গেল। পরের দিনে পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেললো, তার মানে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হয়ে গেল। তারপরে কি আবার পাকিস্তান খেলতে পারবে? না, পাকিস্তান তো অলরেডি দুটো দলের সাথে খেলে ফেলছে। তাহলে বাংলাদেশ আর ইন্ডিয়া, তাই তো হ্যান্ডশেক করার অঙ্কটার মতো না, যে পি সামনে আছে, পি এর পরে 2টার সাথে খেলবে, 2টা ম্যাচ, আর বাংলাদেশ মাঝখানে আছে, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলবে, আর ইন্ডিয়া কারোর সাথে খেলবে না। কি বিষয়টা কি এরকম? না, ইন্ডিয়া অলরেডি 2টার সাথে খেলছে, কিন্তু ওগুলো কাউন্ট হয়ে গেছে। তাহলে এই যে 3টা খেলার কথা বলতেছি আমরা, এই 3টা খেলা মানে কি? 3টা মানে হচ্ছে এই 3টা খেলা, বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া, আর বাংলাদেশ ইন্ডিয়া। তাহলে এইভাবে সব টুর্নামেন্টের খেলা হিসাব করা হয়। 15 নম্বর দেখেন, এই প্রশ্ন আসছে 2018 সালে। একটা দাবা খেলায় প্রতিযোগিতায় 3 জন প্রতিযোগী প্রত্যেকে অন্য একজন খেলোয়াড়ের সাথে একবার মাত্র খেলবে, সর্বমোট কতগুলো খেলা দেখা যাবে? তো আগের অঙ্কের সাথে হুবহু মিল আছে, নিজে করে নেবেন। 6 নম্বর প্রশ্নের অ্যান্সার আপনারা দেন। 18 এবং 19 2 সালে আসছে প্রশ্নটা। 15 অ্যান্সার না? আচ্ছা, 6 জন কি হলো? 5 7 30 অর্ধেক 15, মানে কিভাবে অঙ্কটা পলকের ফেলতে হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে 6 দিয়ে 5কে গুণ, মানে 6 আগে ছোট সংখ্যাটাকে গুণ, তারপরে 2 দিয়ে ভাগ, মুখে মুখে হবে। 17 বলছে একটা ফুটবল লিগে 5টি দলে প্রত্যেক দল অন্য দলের সাথে 2টি করে ম্যাচ খেললে সর্বমোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে? তাহলে অন্য দলের সাথে 2টি করে ম্যাচ খেললে, আগের বারে আমরা একটা করে ম্যাচ খেলছিলাম, এবার 2টা করে ম্যাচ খেলবো। তো 2টা হিসাব আগে টেনশন করার দরকার নাই, আমরা এইভাবে করব, 5 গুণন 4 ডিভাইডেড 2 গুণন 2। কেন? কারণ এটা তো হচ্ছে একটা করে খেললে হবে, একটা করে হ্যান্ডশেক করলে হবে। এর সাথে তখন 2 গুণ করে দিব, তাহলে 2টা কাটলে 2, 5 দুগুণা 10, 10 দুগুণা 20। তাহলে 17 অ্যান্সার হচ্ছে খ 20। এই বন্ধু ক্লিয়ার কিনা বলেন? এই 20 ক্লিয়ার কিনা বলেন? তাহলে এই যে 2টা করে ম্যাচ না খেলে যদি 3টা খেলে, তাহলে 3 দ্বারা গুণ হবে, মানে একটা সার্কেল হয়ে যে 10টা খেলা হবে। তাহলে 2টা সার্কেল হবে যখন, তখন 20টা, তারপরে আবার একটা করে খেললে 30টাই হবে। তাহলে এই যতবার বলবে ততবার গুণ হবে, হয়ে যাবে। তাহলে সূত্রটা প্রয়োগ করলে কি হয়? সূত্রটা প্রত্যেকের সাথে একবার করে খেলাটা বাইর হয়। উল্টো ভাবে আসলে এই প্রশ্নগুলো আপনারা দেখবেন প্রায় সময় পরীক্ষা আসে। এই যে দেখেন, এটা 43তম বিশেষ দিতে আসছে। আজকের ক্লাসে শুধুমাত্র এই সমাবেশ টপিকটাতে আপনাদের 7-8টা প্রশ্ন আসছে বিসিএস এ, বিগত বিসিএস গুলো। তাহলে টপিকটা কত গুরুত্বপূর্ণ আপনারা বলেন? কিন্তু ক্লাস দেখার লোক নাই কেন? লাভ ক্ষতির ক্লাস হলে খুব দেখবে, লসাগু গসাগু টেকনিক দেখলে ভাইরাল করে দিবে ক্লাস, ঠিক আছে না? তাহলে 18 বললে আমার মধ্যে একটা অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারত, মানে ওই যে এক এক করে, মানে বেশি করবে না। যদি করমর্দনের সংখ্যা 300টি হয়, তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল? হ্যান্ডশেকের সংখ্যা হচ্ছে 300টা, ঠিক আছে? আগেরবার কি ছিল? হ্যান্ডশেকের সংখ্যা বাই করতে বলছি, আর এবার হ্যান্ডশেকের সংখ্যা প্রশ্নে দেওয়া আছে।
তাহলে কি করবো দেখেন, তাহলে ধরি উপস্থিত লোক হচ্ছে সমান সমান এক্স জন। তাহলে প্রশ্ন মতে NC2 সমান সমান 300। NC2 মানে কি? NC2 মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু হচ্ছে কত? 300। এইটা মানে হচ্ছে যে এখানে বা আমরা উপরে n ইন্টু n মাইনাস 1 ইন্টু এই দুটা উপরে থাকলো, আর নিচে কি নিচে হচ্ছে শুধু 2, ঠিক আছে। বাকিগুলো তো আমরা n মাইনাস 2 n মাইনাস 3 ডট 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 আছে, আর এখানে n মাইনাস 2 থেকে শুরু মানে কি n মাইনাস 2 n মাইনাস 3 ডট ডট আছে। এটা কেটে দিলে এটা কেটে দিলে শুধুমাত্র এই যে 2 ফ্যাক্টরিয়াল মানে তো 2 গুণন 1 উপরে থাকে কি বা n স্কয়ার মাইনাস n ইকুয়াল টু 600। এই মানে সাইডের গুলো কেটে বাদ যাবে, শুধুমাত্র এই দুইটা রাশি থেকে যাবে। তাহলে n স্কয়ার মাইনাস n মাইনাস 600 ইকুয়াল টু 0। তাহলে n মাইনাস n স্কয়ার মাইনাস 25n প্লাস 24n মাইনাস 600 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখতেছি n এর মানটা হবে 25। বাকিটা ক্যালকুলেশন করে নেবেন মিডল টার্মের, ঠিক আছে। আচ্ছা, তাহলে 25 কি? 25 হচ্ছে 25 জন, n এর মান 25, তার মানে 25 জন হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আর এইটা শর্টকাটে করতে চাইলে ওই যেভাবে আমরা বিস্তারিত মানে আগে শর্টকাট করছিলাম ওইটার উল্টা পাশে, যে একটা সংখ্যা তার থেকে তার এক ছোট এই সংখ্যা গুণ করে 2 দ্বারা ভাগ করলে ইকুয়াল টু ভাগ অ্যান্সারটা হচ্ছে 300। এই দুটো সংখ্যা কি পরপর সংখ্যা, মানে একটা n আর একটা হচ্ছে n মাইনাস 1। তাহলে n ইন্টু n মাইনাস 1 ইকুয়াল টু 600। তাহলে 600 কে এমন দুটা সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে হবে যার ভ্যালু হচ্ছে কি হয় 600 হয়। তাহলে কি কি গুণ করলে এরকম হয়? 25 আর 24 গুণ করলে 600 হয়। 25 25 এ 625 না, তাহলে 25 আর 24 গুণ করলে যেহেতু 600 হয়, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এই বড় সংখ্যাটা, কারণ n তো শুরুতে থাকে। তাহলে 25 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে শর্টকাট। দেখি 19 নম্বরের অঙ্কটা পারতেছেন কিনা। এটা 23 সালের প্রশ্ন, নবম গ্রেডের। দেখেন দেখি 25 নম্বরের প্রশ্নের অ্যান্সার কত বলেন। n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল বুঝি নাই। n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল কেন বুঝবেন না? কারণ n থেকে তো আর বিয়োগ করতে হয়, এখানে r এর মান তো 2, সূত্রটা যা শুধু লিখছি। 19 নম্বরের অ্যান্সার বলেন। একটা পার্টিতে কিছু লোক বসছিল, তারা প্রত্যেকের সাথে করমর্দন করার মোট 21টি করমর্দন হলো। ওই পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল? যারা শুধু বলতেছেন অপশন টেস্ট করবো, অপশন টেস্টের দরকার নাই। 21 এর ডাবল কত? 21 এর ডাবল হচ্ছে 42। 42 কে দুইটা সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব এবং সংখ্যা দুটো যেন পরপর সংখ্যা হয়। তাহলে এখানে বড় সংখ্যাটাই অ্যান্সার। অপশন টেস্ট করে শুদ্ধি পরীক্ষা করার দরকার নাই। এই যে 66 এটা বাসায় করবেন, ঠিক আছে। দেখেন এই প্রশ্ন অনেকবার আসছে। 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? এটা এখন করবো। হ্যান্ডশেকের প্রশ্নগুলো মোটামুটি ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। ডাবল করলে পরপর হিসাব করলে হয়ে যাবে। জি ওটাই। তাহলে এখন আমরা 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? তাহলে এটা সিস্টেম রয়েছে, দেখেন 20 জন থেকে আমরা 2 জন বাছাই করবো, কিন্তু 2 জন লোক কিন্তু একই ক্রাইটেরিয়ার না। 2 জন যদি বলতো যে 20 জন থেকে 2 জন বাছাই করবো, তাহলে 20C2 দিলেই হয়ে যেত, ঠিক আছে। মানে 20C2 দিলে হইতো যদি এই অধিনায়ক সহ অধিনায়ক না বলতো। এই যে 2 জন লোককে বাছাই করলাম, এটা মানে কি? এটা মানে হচ্ছে 20 গুণন 19 ডিভাইডেড 2, তাহলে 10 190। অনেকেই 190 অ্যান্সার দিয়ে দিবেন, এটা ভুল। কেন ভুল? এর কারণটা হচ্ছে যে এইখানে যে 2 জন লোককে বাছাই করলাম, এদের তো কোনো ডিফারেন্সিয়েট করলাম না। 20 জন লোককে 2 জন নাও, 20টা টিম থেকে 2টা টিম নাও, 20টা প্লেয়ার থেকে 2টা প্লেয়ার নাও। হ্যাঁ, 2টা প্লেয়ার একই কোয়ালিটির প্লেয়ার, বিষয়টা এরকম না। মানে একই লোক এরকম তো না। বিষয়টা এরকম হইতে পারে না যে 2 জনের দায়িত্ব, ধরেন এ মিস্টার এ মিস্টার বি, এ হচ্ছে ক্যাপ্টেন, এ হচ্ছে ভাইস ক্যাপ্টেন, কিন্তু ভাইস ক্যাপ্টেনকে আমি ক্যাপ্টেন বানাই দিলাম আর ক্যাপ্টেনকে ভাইস ক্যাপ্টেন বানাই দিলাম, তাহলে 190 থেকে বেশি হয়ে যাবে। তাহলে এই যে ধরেন, তাহলে 2 জনকে নিজেদের মধ্যে বাছাই করা যায়। 2 জনকে
নিজেদের মধ্যে দুই ভাবে। তাহলে মোট বাছাই সমান সমান এই 190 এর সাথে 2 গুণ করে অ্যান্সার হচ্ছে 380। তাহলে 21 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 380। এমডি এনামুল হক ইমার বলছেন স্যার আগের গুলো পানির মতো ক্লিয়ার, কিন্তু পরের গুলো সমস্যা হচ্ছে। পরের গুলো মানে স্পেসিফিক বলেন, ঠিক আছে? তাহলে 21 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 380। এখানে আমরা আরো একভাবে বলতে পারি, এই 380 পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। সেটা হচ্ছে যে আমরা আরেকভাবে বলতে পারি কিভাবে 20 জন থেকে আগে ক্যাপ্টেনকে বাছাই করবো, মানে 20C1 আমাদের বাছাই করতে বসে 2 জন, আমরা একজনকে বাছাই করে তো অ্যান্সার বলতে পারি না, আমরা আরেকজনকে বাছাই করবো। কিন্তু অলরেডি যেহেতু 20 জন লোক থাকে, ধরুন আছে এখানে 20 জন 1 2 3 4 5 এইভাবে 20 জন লোক দাঁড়ায় আছে, এখন আমি এখানে একজনকে বাছাই করলাম, যে কোনো একজনকে বাছাই করলাম, সে হচ্ছে ক্যাপ্টেন। এরপরে বাকি যে 19 জন আছে এই 19 জন থেকে বাছাই করতে গেছি, এবার যাকে বাছাই করব সে হচ্ছে আমাদের ভাইস ক্যাপ্টেন। তাহলে 20C1 আর 19C1, তাহলে 20C1 মানে 20 গুণ 19C1 মানে 19, 20 আর 19 গুণ করলে 380। এইভাবে ডাইরেক্টও করা যায়। তাহলে 21 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 380। আশা করি ক্লিয়ার। 18 19 20 ভাই আগের গুলা বুঝলে 18 19 20 বোঝার কথা, একটু উল্টাই দিলে আপনার মাথা উল্টে যাবে, বিষয়টা তো এরকম হওয়ার কথা নয়। কারণ 16 পর্যন্ত যেগুলো বোঝানো হয়েছে ওইটার বিপরীত পাশেরটা, তার মানে 5 আর 5 যোগ করলে 10 হয়, 5 সাথে কত যোগ করলে 10 হয়, এটা তো কঠিন কিছু না, তাই না? 5 আর 5 যোগ করলে যেহেতু 10 হয়, তাহলে 5 সাথে কত যোগ করলে 10 হয়, তো 10 থেকে 5 বিয়োগ করতে হবে। তো বিষয়টা এরকমই ছিল আগের এই 19 20 অঙ্কগুলা, যে আগেরবার হ্যান্ডশেক কিছুজন লোক করছে, কতটা হ্যান্ডশেক, এবার হ্যান্ডশেকের সংখ্যা দেওয়া আছে ওগুলো কত। তাহলে ওই পুরো যুক্তিটাই উল্টা পাশে ঘুরাই দেন। এবার তো আপনাকে আমি দায়িত্ব দেই না, আমি তো নিজেও দেখাইও দিলাম। পদ্ধতি 3, কমিটি বা দল গঠন করা। 20C1 গুণন 19C1, এটা ভালো বুঝছি ভাই, কাহিনী সেম, এটা সামনে সবগুলাই বুঝতে হবে। তাহলে পদ্ধতি হচ্ছে কমিটি বা দল গঠন করা, এটাকে প্র্যাকটিক্যালি বুঝি। হ্যাঁ, কমিটি বা দল গঠন করার অঙ্কগুলা কেন সমাবেশের সূত্র অনুযায়ী করতে হবে, তার লজিকটা দেখেন। কারণ একটা কমিটি মানে একটা স্কুলের একটা কমিটি আছে ABC, এরা একটা টেবিলের এইখানে A বসছে, এখানে B বসছে, এখানে C বসছে। পরের দিন যে ওই কমিটির লোকগুলা এই পাশে A বসছে, এই পাশে B বসছে, এখানে C বসছে, কমিটি কি একই আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? একই আছে। এদের বসার সিস্টেম চেঞ্জ হলে বা সিকোয়েন্স চেঞ্জ হলে কিন্তু কমিটি চেঞ্জ হয়ে যায় না, ওই কমিটি এখানে আছে। একইভাবে ধরেন আছে দলের ক্ষেত্রে, ধরেন বাংলাদেশ ক্রিকেট টিমে তামিম, তারপরে ধরেন সৌম্য সরকার, তারপরে ধরেন লিটন, এইভাবে সিকোয়েন্স এর নামলো। এই ধরেন আছে 11 জনের একটা দল হয়ে গেছে। পরের দিন ব্যাটিং অর্ডারে যে কোনো কারণে লিটন আর সৌম্য সরকার ওপেনিং নামলো, তাহলে কি দলটা চেঞ্জ হয়ে গেল নাকি আগের দলে আছে? যদি বাকি প্লেয়ার সব সেম থাকে আগের দলে আছে, তার মানে ব্যাটিং অর্ডার সিকোয়েন্স যদি চেঞ্জও হয় কোনো সমস্যা নাই, টিম তো আগের 11 জনে খেলতেছে। তাহলে এই জন্য দলের খেলাগুলাতে মানে দল যত গঠন হয় সবগুলাই কম্বিনেশনের সূত্র অনুযায়ী হয়। এর কারণ হচ্ছে কি যে এবারের কম্বিনেশনটা খুব ভালো হয়েছে, বলে না, কম্বিনেশনের ক্ষেত্রে কে আগে আসলো কে পরে আসলো, মানে সিকোয়েন্সটা ফ্যাক্টর না। এই বিষয়টা মাথায় রাখলে আপনি এলোমেলো করবেন না। ওকে, তাহলে আমরা অঙ্কগুলো শুরু করি। 22 নম্বর প্রশ্ন, 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে 1 জন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকার একটি কমিটি গঠন করা যাবে? 41তম BCS প্রিলি। এ পর্যন্ত কতগুলো প্রিলির প্রশ্ন দেখলেন বলেন? এই একটা ক্লাসের মধ্যে পাটিগণিতের কতগুলো ক্লাস নিলে এতগুলো প্রশ্ন দেখতে পাবেন রেফারেন্সে, এই রিসেন্ট পরীক্ষাগুলা। কিন্তু গুরুত্ব দিবেন না, অথচ BCS প্রিলি পরীক্ষা ঠিকই দিবেন, আর বলবেন যে আমি বিন্যাস সমাবেশ পারি না। আজকে যে ক্লাস করছেন যাদের বিন্যাস সমাবেশ সম্বন্ধে কোনো আইডিয়া নাই, শুধুমাত্র এর আগে বিন্যাসের ক্লাসটা করছেন আর আজকে সমাবেশের ক্লাসটা করতেছেন, এতটুকু করে কি এনাফ না বোঝার জন্য? বলেন তো। আমরা যতটুকু একেবারে প্র্যাকটিক্যালের সাথে ম্যাচিং করে আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, কিন্তু এইভাবে সময় যেখানে গুরুত্ব দেওয়া দরকার সেখানে গুরুত্ব না দিয়ে আপনি সারা জীবন খালি ওই লসাগু গসাগু আর ওইকিং নিয়ে শিখবেন আর ওইটার ম্যাজিকে দেখতে থাকবেন, তো আপনার তো ক্লাস 5 এর বাচ্চার মতোই চিন্তা করতে হবে। তাহলে মানে হয় কি, নতুন কোনো কিছু আসলেই ছেলেমেয়েরা পড়তে চায় না, মনে করে কি এই জিনিস মাথায় নেওয়া যাবে না, যেগুলো আগে চিনছি, আগে পড়ছি, ছোটবেলায় দেখছি, ওগুলাই আগে আসি। 22 নম্বর, 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটা দল থেকে 1 জন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যাবে? এক্ষেত্রে হচ্ছে কি দেখেন,
আমাদের নিতে হবে একজন পুরুষ ও আর দুইজন মহিলা। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে অনেকে আছে না কখন গুণ হয় আর কখন যোগ হয়, এটা নিয়ে খুব কনফিউশনে থাকে। এই কনফিউশন আমরা আজকে দূর করে দিব, ঠিক আছে? এই এখনই দূর করে দিব। সেটা কি, আমাদের যতজন নিতে বলবে, মনে করেন আমাদের লোক নিতে বলছে 5 জন, সিরিয়াসলি খেয়াল করেন, মানে এই যোগ আর গুণ কখন হয় এই বিষয়টা কনফিউশনটা দূর করেন। এখন এই প্রশ্নগুলোতে প্রশ্ন চলে আসবে। উদাহরণ ধরেন আমাকে নিতে বলছে যে এখানে একটা দল আছে, এখানে একটা দল আছে, এখানে একটা দল আছে, অনেকগুলো লোক আছে দাঁড়ায় আছে এরা কাজ করার জন্য। আমি কি বললাম, এই তোমাদের যে পুরো অনেকগুলো টিমে অনেকগুলো লোক আছে না, আমার তো 5টা লোক দরকার। ঠিক আছে, তোমাদের দল থেকে আমি তোমার এখান থেকে 2টা লোক নিলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, আর এখান থেকে একটা নিলাম। এই যে আমার 5টা পূরণ হয়েছে না, 5টা পূরণ হয়েছে, 5টা পূরণ হয়েছে। আচ্ছা ধরো 5টা পূরণ হয়, এখান থেকে আমি 2টা নিয়ে নিয়েছি। তাহলে এই 3টা দল থেকে আমি 5টা লোক পূরণ করে ফেললাম। তাহলে এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হবে। কিন্তু আমার 5টা লোক পূরণ হওয়ার পরে অন্য আরেকজন আসে, এইখান থেকে 3টা লোক বাছাই করে নিয়ে গেল, তাহলে এইটা আবার যোগ হবে। কেন? কারণ আমার যে 5টা লোকের দরকার, আমি যখন 2টা লোক নিছি, আমার তো আরো 3টা লোক দরকার। এই যতক্ষণ পর্যন্ত আমার প্রয়োজন পূর্ণ হবে না, 5টা লোক বাছাই করতে বলছে, আমি 5টা লোক বাছাই করা শেষ করি নাই, ততক্ষণ পর্যন্ত গুণ হবে। কিন্তু যখন আমার 5টা লোক দরকার, 5টা লোক হয়ে যাবে, এরপরে যদি অন্য কোনো বাছাই থাকে, তাহলে ওই বাছাইটা এর সঙ্গে যোগ হবে। এটা এখন এইভাবে বললে বুঝবেন না, সব প্রশ্ন সমাধান করলে বুঝবেন, বুঝছেন? আচ্ছা, তাহলে 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটা দল থেকে একজন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে? তাহলে এখানে পুরুষ আছে কয়জন? 5 জন পুরুষ। এই 5 জন থেকে আমাদের নিতে হবে পুরুষ কতজন? 1 জন, তাহলে 5C1। এখন আসি, আমাদের মহিলা কতজন? 4 জন, নিতে হবে কতজন? 2 জন, তাহলে 4C2। এইটার গুণ হবে। কেন গুণ হবে? কারণ আমাদের তো টোটাল 3 জন নিতে হবে, এই একজন নিয়ে তো আমার কাজ শেষ হয় না, আমার তো আরো কাজ বাকি আছে। তাহলে এই যে নিয়ে নিলাম। এখন তাহলে বলতে পারে যোগ কখন হবে? হ্যাঁ, আমরা একটু পরে উদাহরণগুলো দেখতেছি, বাট এখানে যে গুণ হবে এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন? 22 নাম্বারটা, তাহলে এটা করলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তাহলে আসি, এই 5C1 মানে হচ্ছে 5 আর 4C2 মানে হচ্ছে 6, তাহলে অ্যান্সার হচ্ছে 30। বলতে পারেন এত শর্টকাটে কিভাবে হলো? এতগুলো থেকে তো এই অঙ্কগুলো শিখে আসলাম যে একজন নিলে যতজন থাকে ততজনে হয়, আর 2 জন নিলে এর ছোট থেকে ছোট সংখ্যা গুণ করে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এই যে এটা হ্যান্ডশেকের অঙ্কটার মতো না, তাহলে এই 2টা পার্ট গুণ করে দিলাম 30, তাহলে ঘ হচ্ছে আনসার। তাহলে এই যে বিসিএস যখন এটা আসছে, তারপর থেকে কি আমরা এই অঙ্ক শেখাচ্ছি, নাকি তারও আরো অনেক আগে থেকে এগুলো শেখাই? তার মানে যারা আমাদের ওই সময় ক্লাস করে পরীক্ষা দিতে গেছে তারা এগুলো কয়েক সেকেন্ডে সমাধান দিছে, আর যারা আপনারা শিখার চেষ্টাই করেন না তারা তো এই অঙ্ক দেখে বাদ দিছে, যেটা নিশ্চিত নাম্বার। এরকম 1 নাম্বার নিশ্চিত আসবে। সাধারণ জ্ঞানের একটা টপিক সিলেক্ট করেন তো, কতগুলো পড়া লাগবে। বাংলার একটা রাইটার শুধু ঠিক করেন যে এই রাইটার থেকে একটা প্রশ্ন আসবে, কিন্তু ওইটার জন্য আপনার কত কাঠখড় পুরাইতে হবে, কিন্তু ওইটা আপনার মজা লাগে, কিন্তু অঙ্ক করতে মজা লাগে না। নতুন একটা টপিক শিখতে মজা লাগে না, অথচ এটা শিখলে এই টপিকটাতে আপনি 1 সপ্তাহ পরিশ্রম করে যদি শিখেন, তাহলে এখান থেকে আপনি যে কোনো পরীক্ষায় গেলে কমন নিয়মিত পাবেন। হুবহু ডিজিট ধরে না পান, চেঞ্জ করে আসবে, কিন্তু পারবেন অঙ্কটা। এই জন্য তো বলি অঙ্ক সহজ, কিন্তু তারপরে না, বাংলা পড়তে মজা লাগে, ওইটাই সহজ। পড়তে থাকেন আলটিমেটলি এলোমেলো করে, পড়তে থাকবেন, ভুলতে থাকবেন, পড়তে থাকবেন। বাংলা সাধারণ জ্ঞানকে নেগলেক্ট করতেছি বিষয়টা এরকম না, জাস্ট এটা বোঝার জন্য যে আপনার এইখানে আপনি যতটুকু ইফোর্ট দিবেন তার থেকে বেশি, মানে রিটার্নটার নিশ্চয়তা বেশি, যেটা অন্য অনেক সাবজেক্টে নাই। 23 নম্বর, 10 জন বালক 8 জন বালিকা থেকে 2 জন বালক 8 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়? এইটার অ্যান্সার আপনারা সবাই দেওয়ার চেষ্টা করেন, দেখি 23 নম্বর প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন কিনা বলেন, সাজাতে পারবেন? আচ্ছা, মেইন পয়েন্টটা হচ্ছে যে যেখান থেকে যারা যাবে, এই 10 জন বালক থেকে 2 জন বালক, তাহলে 10C2। 8 জন বালিকা থেকে 2 জন বালিকা, তাহলে 8 জন বালিকা থেকে 2 জন বালিকা। এরপর এটা গুণ। কেন গুণ? কারণ আমাদের তো টোটাল 2 জন 4 জন নিতে হবে। আমি 2 জন নিয়ে বসে থাকলে কি হবে? আমার কাজ শেষ হবে? আমার ঝাড়ি খাইতে হবে না যে বাকি 2 জন কই? তো ওদেরকে বাছাই করে নিয়ে আসতে হবে। তাহলে 10C2 আর 8C2, তাহলে মনে করি এটা একটা ছোট হ্যান্ডশেকের অঙ্ক, এটা আর একটা হ্যান্ডশেকের অঙ্ক। তাহলে এটা শর্টকাট কি? 10 গুণন 9 ডিভাইডেড 2, 9.90 অর্ধেক 45, 27 অর্ধেক হচ্ছে 28। 8,045 গুণ করলে কত হবে? মনে করেন 30 দ্বারা গুণ করে ফেলেন, ঠিক আছে? তাহলে 30 আর 28 45 গুণ করলেও ধরেন আছে 4 × 1200 আর 5 1500, 1350। 1350 থেকে 90 বাদ, তাহলে 1260 আনসার। ওকে, এটা সবাই ভালো পারতেছেন। নেক্সট, তাহলে 9 জন পুরুষ আর 7 জন মহিলা থেকে 2 জন পুরুষ আর 2 জন মহিলা কত উপায়ে বাছাই করা যাবে? দেখেন, এটা
পরীক্ষা আসা প্রশ্ন। তাহলে এগুলো তো আগে থেকে আসতেছে, হুবহু আগের অঙ্কের সাথে মিলাই করে নেবেন। একটা স্কুলের কমিটিতে 2 জন শিক্ষক ও 4 জন ছাত্র থাকে। 5 জন শিক্ষক এবং 10 জন ছাত্র থেকে কত উপায়ে বাছাই করা যাবে? তাহলে দেখেন এখানে টোটাল কোনটা, এন কোনটা? এই যে বড় যেটা আছে যে 5 জন শিক্ষক আর 10 জন ছাত্র, তাহলে এরা হচ্ছে এর। আর বাছাই করতে হবে কতজন? 2 জন শিক্ষক আর 4 জন ছাত্র। তাহলে 5C2 ইন্টু 10C4। এটা টেকনিক কি? এটা হচ্ছে 5 গুণন 4 ডিভাইডেড 2 গুণন 1, আর এটা টেকনিক হচ্ছে 10 গুণন 9 গুণন 8 গুণন 7, নিচে হচ্ছে 4 গুণন 3 গুণন 2 গুণন 1। তাহলে এখানে 7 দিয়ে 8 কে কাটলে 2, এই 2 2 কাটা, 3 দিয়ে 9 কে কাটলে 3, 3 7 21, 210, আর এইখানে হচ্ছে 5 2 10, তাহলে হচ্ছে 21। আপনারা কি জানেন যে কম্বিনেশনের এই প্রশ্নগুলো পরবর্তীতে সম্ভাব্যতার প্রশ্নে কাজে লাগবে? ওইটা আবার একটা বিশাল টপিক, ঠিক আছে? তো এই জন্য এটা ক্লিয়ার থাকা লাগবে। ওকে, আমরা আসি 26। কি বলতেছে? নির্দিষ্ট একটি বিষয় ভর্তির জন্য 7 জন বালক ও 5 জন বালিকা থেকে 6 জনকে নির্দিষ্ট করা হয়েছে। কত ভাবে এটি সাজানো যাবে? অবশ্যই 3 জন বালিকা থাকবে। এইটা একটু ভেরিয়েশন আছে, তো ভেরিয়েশনটা আমরা দেখব। মোটামুটি এই পর্যন্ত তো ক্লিয়ার নাকি? আচ্ছা, কি বলছে যে একটা বিষয় ভর্তির জন্য 7 জন বালক ও 5 জন বালিকা থেকে 6 জনকে নির্দিষ্ট করা হয়েছে। 6 জনকে নির্দিষ্ট মানে ফিক্স করা হয়েছে যে এই 6 জনকে নেওয়া হবে। কতভাবে এটা সাজানো যাবে? অবশ্যই 3 জন বালিকা থাকবে। তাহলে 3 জন বালিকা থাকবে, এটা ফিক্সড অবশ্যই বলছে। যদি বলতে যে সর্বনিম্ন 3 জন থাকবে, তার মানে 3 জনও থাকতে পারে, 4 জনও থাকতে পারে, 5 জনও থাকতে পারে, কিন্তু এখানে অবশ্যই বলার কারণে ফিক্সড হয়ে গেছে 3 জন বালিকা। তো 3 জনের বেশিও নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না। তাহলে এই 5 জন বালিকা থেকে এই 3 জন বালিকা নিতে হবে। তাহলে টোটাল 6 জন মিলাইতে হবে। তাহলে এই 7 জন বালক থেকে কয়জন নিতে হবে? 3 জন। কেন? কারণ 3 আর 3 মিলে 6। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 7C3 ইন্টু 5C3। এটা যদি কেউ বলেন যে 3 কোথা থেকে আসলো, তাহলে তো আবার যোগ বিয়োগ শেখাইতে হবে। লজিক্যালি বিষয়গুলো খুব দ্রুত ক্যাচ করতে হবে। এই যে মোট হচ্ছে 6 জন, বালিকা হচ্ছে 3 জন, অতএব বালক হচ্ছে, বিয়োগ করলে অ্যান্সার হচ্ছে 3। ঠিক আছে? তাহলে 26 নম্বরে অ্যান্সার হচ্ছে, এটা ক্যালকুলেশন করে নেবেন, ঠিক আছে? 27 নম্বর নিজে করবেন। 6 জন বালক ও 4 জন বালিকা থেকে 5 সদস্য বিশিষ্ট কমিটি করার কয়টি পদ আছে যেখানে ঠিক 2 জন বালিকা থাকবে? ঠিক 2 জন মানে ফিক্স 2 জন। তাহলে বাকি 2 জন হলে টোটাল নিতে হবে কয়জন? 5 জন না? তাহলে আর 3 জন হচ্ছে বালক হবে। বালিকা 2 জন আসবে, বালিকা 4 জন থেকে, তাহলে কি হবে? 4C2। আর এখানে 6 জন বালক থেকে কি হবে? 5 জন মিলাইতে হবে, 2 জন নিছি, তাহলে আর কতজন? 3 জন, তাহলে 3। এটা গুণ করবে, অ্যান্সার চলে আসবে। বিন্যাস সমাবেশের প্রশ্ন দেখে অনেক ঘাবড়ায়, এত দ্রুত অ্যান্সার কি পাটিগণিতের প্রশ্ন তো আসে না, তাই না? তো করেন কোথায় বলেন? কখন গুণ আর কখন যোগ করতে হবে, এইগুলো কথা অলরেডি আমরা বলে ফেলছি, ঠিক আছে? আপনারা একটু রিডিং করে নেবেন, আমাদের বইয়ে যে কিরকম সাপোর্ট দেওয়া আছে এটা দেখলে বুঝবেন। 28 নম্বরের প্রশ্ন দেখেন। 28 নম্বর হচ্ছে 15 জন খেলোয়াড়ের মধ্যে 11 জনকে নিয়ে একটা ক্রিকেট টিম গঠন করতে হবে, কিন্তু প্রথম সারির 8 ব্যাটসম্যানের মধ্যে অবশ্যই 5 জনকে নিয়ে কত প্রকারের টিম গঠন করা যায়? তাহলে দেখেন এখানে 15 জনের মধ্যে 11 জনকে একটা ক্রিকেট টিম, তাহলে টোটাল আছে 15 জন, নিতে হবে 11 জন। এখন ক্রাইটেরিয়া কি? প্রথম সারির 8 ব্যাটসম্যানের মধ্যে 5 জনকে নিয়ে কত প্রকারে বাছাই করা যাবে? তাহলে ব্যাটসম্যান 15 জন খেলোয়াড়, এখানে ব্যাটসম্যান আছে যদি 8 জন হয়, তাহলে দেখেন এই 15 জন এর মধ্যে ব্যাটসম্যান 8 জন, তাহলে বলার 7 জন। এই 8 জন থেকে অবশ্যই 5 জনকে নিতে হবে। তাহলে এই যে 8C5, আমার টিমটা কত জনের? টিম হচ্ছে আবার 11 জনের। কোনটার সাথে কোনটা লাগতেছে, লজিকটা ঠিক রাখতে হবে। কিন্তু টিম হচ্ছে আমার টিম কত জনের? 11 জনের। এই 8 জন ব্যাটসম্যানের মধ্যে থেকে 5 জন ব্যাটসম্যান নিব। এটা তো খুবই লজিক্যাল। আপনারা যারা খেলা বুঝেন তারা একটু খেয়াল করেন যে আমার ব্যাটসম্যান আছে 8টা, এখান থেকে নিব 5টা, বলার আছে আমার 7টা, তাহলে আমার 11 জন মিলাইতে গেলে আর লাগবে কয়জন? 6 জন। এই 6 জন আসবে কোথা থেকে? এই 8 জন থেকে তো আর কাউকে নেওয়া যাবে না। তাহলে বাকি যে আছে বলার 7 জন, এই 7 জন থেকে 6 জন নিতে হবে। তাহলে অ্যান্সারটা কি হবে? এই দুটো গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে আমরা যদি শর্টকাটে ডাইরেক্ট লিখতে চাই 8C5 গুণন 7C6, এই 6 5 11, এই 8 7 15। 15 নাম কি, 11 নাম কি বলেন? ধরতে পারছেন কিনা জানাবেন। 28 নম্বর ক্লিয়ার সবার? দ্রুত ফাস্ট রেসপন্স।
29 শূন্য পদ পূর্ণ করার জন্য একটা কোম্পানিকে 6 জন আবেদনকারীর মধ্যে হতে 3 জন অফিসার এবং 4 জন আবেদনকারীর মধ্যে হতে 2 জন ম্যানেজার নির্বাচন করতে হবে। কতভাবে বাছাই করা সম্ভব? তাহলে 6 জন থেকে 3 জন অফিসার আর 4 জন থেকে 2 জন, তাহলে 6C3 4C2 গুণ করলে হয়ে যাবে। এখন পরীক্ষা থেকে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর করতে হবে, তাহলে টোটাল প্রশ্ন 12টা, উত্তর দিতে হবে 6টা। এখন ধরেন বিষয়টা এরকম, ধরেন আছে যে সিরিয়াল আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12টা সিরিয়ালে লিখলাম। এখন বলছে এখান থেকে টোটাল উত্তর দিতে হবে কয়টা? 6টা। কিন্তু সমস্যা হয়ে গেছে যে শর্ত দিছে, কি শর্ত? প্রথম 5টি থেকে 6 4টি, তার মানে যে কোনো খান থেকে এলোমেলো 6টা করলে হবে না, প্রথম যে 5টা আছে এখান থেকে 4টা নিতে হবে। তাহলে আমার মোট 6টা মিলাইতে গেলে এই যে নিচের গুলা থেকে কয়টা নিতে হবে? 2টা, কারণ 4টা 2টা 6টা। তাহলে এই 4টা আসতেছে কোথা থেকে? এই 5টা থেকে 4টা, তাহলে হচ্ছে 5C4 গুণন আমার টোটাল 12টার মধ্যে এখানে আর বাকি আছে কয়টা? 7টা, 7C2। তাহলে এই 5 কোথা থেকে আসলো, 7 কোথা থেকে আসলো, এটা কি বুঝতেছেন? মোট প্রশ্ন 12টি, প্রথমে 5টি, তাহলে বাকি আছে এখানে। এগুলো আলাদা করে লেখা তো দরকার নেই, আপনারা নিজে থেকে পারবেন। তাহলে উত্তর দিতে হবে 4টি প্লাস 2টি, তাহলে এই প্রথম 5টা থেকে 4টা আর পরের 7টা থেকে 2টা, এই 4 আর 2 মিলে হচ্ছে 6টা। টোটাল 6টা উত্তর দেওয়া হয়ে গেল, আর প্রশ্ন টোটাল হয়ে গেল 12। 30 নাম্বার। ওকে, হ্যাঁ, এই নিয়মটা শেষ করে আজকে ক্লোজ করে দেবো, মোটামুটি শেষ। এই যে 31 নম্বর প্রশ্নটা সেম, একজন পরীক্ষা থেকে 14টি প্রশ্নের মধ্যে 6টির উত্তর দিতে হবে, তাকে প্রথম 5টি থেকে অবশ্যই 4টি। এই অঙ্কটা আগের প্রশ্নের সাথে হুবহু মিল আছে। ন্যূনতম অন্তত কমপক্ষে বলা হলে এই নিয়মটা করে আজকের ক্লাস আমরা ক্লোজ করবো ইনশাল্লাহ। এবং এই নিয়মটা হচ্ছে আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট এবং বোঝার মতো জিনিস, মাথা খাটাইতে হবে একটু। হ্যাঁ, এই যে দেখেন 32 নম্বর প্রশ্নটা কি বলতেছে শুনেন। বলছে 3 জন পুরুষ ও 3 জন মহিলা হতে কতভাবে 2 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা যাবে, যেখানে ন্যূনতম পক্ষে 1 জন পুরুষ ও 1 জন মহিলা থাকবে। তাহলে 1 জন পুরুষ 2 সদস্য বিশিষ্ট, ন্যূনতম বললো ঠিক আছে, কিন্তু কারো কাহিনী নাই। ধরেন আছে এখানে 3 জন পুরুষ আর 3 জন মহিলা, পুরুষ আর মহিলা, এরা হচ্ছে মোট। খেয়াল করেন, এখান থেকে বাছাই করবো সি, এখানে সি লাগাই দেব, বুঝতেছেন হিসাবগুলা? এখন আমাদের কমিটি কত জনের? 2 সদস্য বিশিষ্ট। তাহলে 2 সদস্য বিশিষ্ট, তাহলে আমি 2 জনের পুরুষ নিয়ে নেই, তাহলে 2 জন আর পুরুষ নিয়ে নেবো, তাহলে মহিলা তো 0 হয়ে যাবে। অথবা 2 জনের মহিলা নিয়ে নেই, তাহলে পুরুষ তো 0 হয়ে যাবে। অথবা পুরুষ 1 জন, মহিলা 1 জন নেই। কোনটা করা যাবে বলেন? আমি যদি কোনো শর্ত না দিত, আমি এই ইচ্ছা মতো নিতে পারতাম যে সবাইকে পুরুষ নিব, অথবা সবাইকে মহিলা নিব, অথবা 1 জন পুরুষ 1 জন মহিলা নিব। এই 3 ভাবে আমি নিতে পারবো, আর কোনো ভাবে সুযোগ নেই আমার। কিন্তু এখানে আবার একটা শর্ত দিয়েছি, শর্ত না দিলে এত স্টাইলে চিন্তা করার সুযোগ ছিল। তো এখানে বলছে যেখানে ন্যূনতম মানে সর্বনিম্ন পক্ষে 1 জন পুরুষ ও 1 জন মহিলা থাকবে। তাহলে আমার কমিটি হচ্ছে 2 জনের, আমি যদি 1 জন পুরুষ নিতে যাই তাহলে অটোমেটিক্যালি তো আমার 1 জন মহিলা নিতে হবে। তাহলে আমি তো ওই প্রথম 2টা নিতে পারতেছি না, কারণ আমি পুরুষকে বাড়াইলে মহিলা বাদ পড়ে যাচ্ছে, আর মহিলাকে বাড়াইলে আবার পুরুষ বাদ পড়ে যাচ্ছে। তার মানে আমার এই 3 জন থেকে নিতে হচ্ছে 1 জনকে, এই 3 জন থেকে নিতে হচ্ছে 1 জনকে। তাহলে 3C1 গুণন 3C1, তার মানে 1 নিলে তো 1ই হয়, যা n এর মান তাই হয়, তাহলে 9 ভাবে। তাহলে এই 32 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 9 ভাবে। দেখেন প্রত্যেকটা নিয়মের শুরুতে আমরা কিন্তু সহজ প্রশ্ন দিছি, পরের প্রশ্নগুলো এরকম হবে বিষয়টা এরকম না, তবে ভেরিয়েশন আসবে আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা। তো 32 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 9। ওকে, নেক্সট আসি 33 নম্বরে কি বলতেছে দেখেন। 7 জন পুরুষ ও 4 জন মহিলার মধ্য থেকে 4 জনের, এই প্রশ্নগুলো আপনাদের বিসিএস রিটেন, ব্যাংক রিটেন, বিভিন্নখানে, বিসিএস প্রিলি, ব্যাংক প্রিলি, যে কোনোখানে আসতে পারে স্ট্যান্ডার্ড নবম দশম গ্রেডের পরীক্ষা। যারা 13-14 গ্রেড বা 15-16 গ্রেডের পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নগুলো ওইভাবে দরকার নাই। ঠিক আছে, যদি আইবিএ পরীক্ষা বা কঠিন পরীক্ষা না নেয়। 33 নম্বর বলছে 7 জন পুরুষ ও 4 জন মহিলার মধ্য থেকে 4 জনের একটি কমিটি গঠন করতে হবে। ওকে, তাহলে আগের মতো আছে না, পুরুষ আছে 7 জন, মহিলা আছে 4 জন, আর কমিটি কয় জনের? 4 জনের। ওকে, নাইস। এখন আমাদের জানতে হবে যে 4 জনের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন। এখানে বলছে যে অন্তত 1 জন মহিলাকে নিয়ে, অন্তত 1 জন মহিলা, তার মানে কি যে দেখা যায় না অনেক প্রতিষ্ঠানে শুধু সবাইকে পুরুষ নিয়ে নেয়, মহিলা বাদ দিয়ে দেয়। একটা কন্ডিশন দিয়ে দিছে যে আপনি 1 জনকে মহিলা নিতেই হবে, 1 জন মহিলা নিতেই হবে,
বিষয়টা কিন্তু এরকম না যে আপনি দুইজন মহিলা নিতে পারবেন না। একজন মহিলা নিতেই হবে, মানে কি যে মহিলাকে একেবারে বাদ দিয়ে দেওয়া যাবে না। এটা যেমন সত্য, এটা যেমন সঠিক, তেমন এটাও সঠিক যে একজনের বেশি মহিলা হলে সমস্যা নাই। তাহলে দুইজনও মহিলা হইতে পারে, তিনজনও মহিলা হইতে পারে, চারজনও মহিলা হইতে পারে। কথাটা বুঝেন কিন্তু। বিষয়টা হচ্ছে কোঠার মতো আর কি। কোঠা যাদেরকে দেওয়া হইলো ওকে বাদ দেওয়া যাবে না। এখন যদি সব মানে মহিলা হয়ে যায়, পুরুষ যদি একজনও না নেই, সমস্যা নেই। কেন? কারণ পুরুষকে নিতে হবে এরকম কোনো কথা দেওয়া নেই। কিন্তু এরকম আসলে নর্মালি হয় না। কারণ কি যে কোঠা তখনই দেয় যখন মানুষ অনগ্রসর হয় বা কেউ বাদ পড়ে যায় বারবার, তাদেরকে কিন্তু কোঠা দেওয়া হয়। তাহলে 7 জন পুরুষ ও 4 জন মহিলার মধ্যে 4 জনের কমিটি। তাহলে দেখেন 7 জন, পুরুষ হচ্ছে কতজন? পুরুষ হচ্ছে টোটাল হচ্ছে 7 জন, আর মহিলা টোটাল হচ্ছে কতজন? 4 জন। এরা হচ্ছে আছে। এখন আমি এদের মধ্যে থেকে বাছাই করব, কত ভাবে বাছাই করতে পারবো দেখেন। এর বাছাইয়ের স্টাইলটা আলাদা করে লিখে দিতেছি। সেটা হচ্ছে আমি যদি একজন মহিলা নেই, ধরেন একজন মহিলা বলছে না, তাহলে 0 জন মহিলা করা যাবে না। মহিলাকে গুরুত্ব দিতে হবে, যার শর্ত দিবে ওকে ঠিক রাখতে হবে। তাহলে একজন মহিলা, তাহলে আমার কমিটি কত জনের? কমিটি হচ্ছে 4 জনের, তাই না? তাহলে কমিটি 4 জনের। তাহলে আমার 4 বারবার মিলাইতে হবে। তাহলে একজন, তাহলে এখানে পুরুষ নিলাম 3 জন, এটা একটা স্টাইল গেল। আমি যে মহিলা 2 জন নেই, তাহলে হচ্ছে পুরুষ হবে 2 জন। মহিলা যদি আমি 3 জন নেই, পুরুষ হবে 1 জন। আর আমি যে মহিলা 4 জন নিয়ে নেই, তাহলে কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই। 33 নম্বর প্রশ্ন দেখেন। আমি চাইলে মহিলাও 4 জনে নিয়ে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, গুণ কেন হয় এই যে এখানে শিখবেন। এটা অলরেডি আগে বলছি, কিন্তু এখানে আরো ভালোভাবে বুঝবেন যে গুণ কেন হয় আর কখন যোগ হয়। কারণ আগের অঙ্কগুলোতে যোগ ছিল না, সব গুণ ছিল। এখানে গুণ যোগ সব আছে। তাহলে এই 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 বক্সটা কি বুঝতে পারছেন সবাই? আমাদের কিন্তু আসল অঙ্ক শুরু হয়নি। আসল অঙ্কের আগে এত স্টাইলে বাছাই করার স্টাইল হবে, মানে এবার বাছাই করার স্টাইলটা এখানে, এটা বাছাই করার সংখ্যা কিন্তু এখনো বাইর হয়নি। তাহলে একজন মহিলা অবশ্যই নিতে হবে, এর মানে মহিলা 0 করা যাবে না, কিন্তু পুরুষ 0 করা যাবে। আচ্ছা, এখন আসি এইটা সমান সমান, এইখানে দেখেন এই 7 জন, তাহলে এটা স্টাইল কি 7C3, তাহলে এটা সমান সমান হচ্ছে 7C3 গুণন 4C1। এই যে এখানে গুণ কেন হচ্ছে? কারণ আমার কমিটি হচ্ছে 4 সদস্য বিশিষ্ট। আমি যদি 3 জন নেই, আমার কমিটি তো এখনো পূর্ণাঙ্গ হয় নাই, তাহলে আমাকে আরেকজন নিয়ে আমার কমিটি পূর্ণাঙ্গ করতে হবে। তাহলে আমার এই যতক্ষণ পর্যন্ত আমার পূর্ণাঙ্গ কমিটি হবে না, বা যতজন নিতে বলছে ততজন সবাইকে নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত গুণ করতে হবে। ধরো যদি সাপোজ এখানে 2 জন নিতাম, এখানে 4C একজন নিতাম, আর একটা 5C আরেকজন নিতাম, তাহলে 2 আর 3 আর 4 হতো না, তাহলে এখানে গুণ হইতো। তার মানে আমাকে 4 জনের কমিটি বানাইতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত 4 জন আমার পূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত গুণ চলতে থাকবে। এখানে আমরা তাহলে কি বুঝলাম যে গুণ করতে হবে কখন? যতক্ষণ পর্যন্ত আমাদের যতজন নিতে বলবে ততজন শেষ করতে পারবো না, ততক্ষণ গুণ করব। তাহলে এখানে আমাদের 7C3, এখানে হচ্ছে 7C3 আর এখানে হচ্ছে 4C1। এটা আমরা ক্যালকুলেশন করবো এইভাবে, 7 গুণন 6 গুণন 5 আর 3 গুণন 2 গুণন 1। এটার সাথে এটা গুণ হবে কিভাবে? 4C1 মানে কিন্তু সরাসরি 4। তাহলে এই যে 3 দুগুণা 6, 6 কাটা 5 7 35 আর 4 গুণন 35 এর ডাবল হচ্ছে 70, 70 এর ডাবল 140। এটা হচ্ছে প্রথম অংশে আছে। এইখানে 2 আর 2 আছে, তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে 7 জন থেকে 2 জন নিতে হবে, আর 4 জন থেকে 2 জন। 7C2 মানে হচ্ছে 7 গুণন 6 ডিভাইডেড 2, আর 4C2 মানে হচ্ছে 4 গুণন 3 ডিভাইডেড 2। 2 দিয়ে 6 কে কাটলে 3, 3 7 21 গুণন এইখানে হচ্ছে 6, তার মানে 126। এরপরে আর 1 আর 3 আছে। 1 আর 3 মানে হচ্ছে 7C1 গুণন 7C3, সরি 4C3। 7C1 মানে যা 7, আর 4C3 মানে 4C1, কারণ এটা আমরা মাইনাস করে নিতে পারি। তাহলে এটা মানে 4, তার মানে হচ্ছে 28। এরপরে দেখেন এখানে 7C0 মানে কি? 7C0 মানে হচ্ছে এটা 1, আর ওইটা হচ্ছে কত? 4C4 মানে হচ্ছে 4 জনকে থেকে 4 জনকে নিলে 4 ভাবে নেওয়া যাবে, না সরি 1 ভাবে নেওয়া যাবে। তাহলে এটা মানে হচ্ছে 1, ঠিক আছে? তাহলে টোটাল অ্যান্সার কত হচ্ছে দেখেন। তাহলে যে 1 হচ্ছে, তাহলে টোটাল অ্যান্সার কত হচ্ছে দেখেন, 140, 126, 28 আর 1। তাহলে 140 আর 100, 240, 266 আর 30 ধরেন, তাহলে 276 থেকে 1 কম, তার মানে 275। তাহলে এই যে দেখেন এই রেজাল্ট গুলো এবার যোগ করতে হয়। এই যে অনেকে বলেন যে কখন গুণ কখন যোগ,
এইগুলা কিন্তু বিন্যাস হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, বিন্যাস হওয়ার পরে যে অ্যান্সার গুলো আসলো, এই অ্যান্সার গুলো এখন যোগ করতে হয়। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 140 যোগ 126 যোগ 28 যোগ 1, তার মানে 275। তাহলে 33 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে, সরি 295, মানে যোগ করতে ভুল হচ্ছে। তাহলে এখানে যোগ করলে হচ্ছে কত? 295। ঠিক আছে, 140, 126, 28 আর 1 যোগ করলে 295। 295 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার গ। তাহলে আমরা এর পরের প্রশ্নটা দেখি। 7 জন পুরুষ ও 6 জন মহিলা হতে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি কতভাবে নির্বাচিত করা যায় যেন কমিটিতে কমপক্ষে 3 জন পুরুষ থাকে? তাহলে এখানে কমপক্ষে 3 জন পুরুষ মানে কি? কমপক্ষে 3 জন পুরুষ মানে হচ্ছে, দেখেন, পুরুষ যার শর্ত দেবে তারটা হিসাব আগে নিতে হবে, অন্যগুলোর হিসাব বাদ। তাহলে কমপক্ষে 3 জন মানে 3 জনের নিচে নামানো যাবে না। আমার টোটাল কতজন নিতে হবে? 5 সদস্য বিশিষ্ট। তাহলে পুরুষ 3 জন হলে মহিলা 2 জন, পুরুষ 4 জন হলে মহিলা 1 জন। পুরুষকে বাড়ানো যাবে, পুরুষ 5 জন হলে মহিলা 0 জন। পুরুষ যদি 6 জন হয়, এইটা সম্ভব না। কেন? কারণ আপনার কমিটি তো 5 সদস্য বিশিষ্ট। তাহলে এই যে এইটা হচ্ছে 3, 2, 4, 1 আর 5 0। তাহলে এখানে পুরুষ আছে কয়জন? 7 জন। মহিলা আছে কতজন? 6 জন। তাহলে এই প্রতিবারে 7 জন থেকে এগুলো নিতে হবে, 6 জন থেকে এগুলো নিতে হবে। এগুলোর মধ্যে গুণ হবে, আর গুণ ফলে যে অ্যান্সার গুলো আসবে ওগুলা যোগ হবে। তাহলে আছে 7C3 গুণন 6C2, 7C3 সরি 4 গুণন 6C1, আর এইখানে 7C5 গুণন, এই পাশে কিন্তু 0 মানে হচ্ছে 7, 6C0, 0 মানে 1, ওটা গুণ করার দরকার নেই, ডাইরেক্ট এটা করলে হবে। এগুলো যে রেজাল্ট গুলা বাইর হবে, এই রেজাল্ট গুলা যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? একটা লজিক্যালি আসি। ধরেন একটা স্কুলের কমিটি, পুরুষ বাছাই করলাম, মহিলা বাছাই করলাম, ওদের মধ্যে গুণ করলাম, অ্যান্সার চলে আসলো ধরেন 200। একটা স্কুল, অন্য স্কুল, ওইটাতে পুরুষ বাছাই করলাম, মহিলা বাছাই করলাম, গুণ করলাম, অ্যান্সার আসলো 100। এখন এই স্কুলের কমিটি 200 ভাবে বানানো যাবে, ওই স্কুলের কমিটি 100 ভাবে বানানো যাবে। তাহলে 2 স্কুল মিলে টোটাল কমিটি কত ভাবে বানানো যাবে? টোটাল কমিটি 300 ভাবে বানানো যাবে। মানে 2টা স্কুল, আলাদা আলাদা স্কুলের কমিটি, এই যে এগুলো হচ্ছে কমিটি হয়ে গেছে। এই কমিটি গুলোর মধ্যে যোগ করতে হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এই 33 আর 34 নম্বরের মতো করে এই যে 35 নম্বর প্রশ্ন আপনারা সমাধান করার চেষ্টা করেন। ঠিক আছে, অন্তত বলছি, অন্তত মানে কি, যে ওইখান থেকে শুরু, মানে একজন বললে একজনের নিচে নামানো যাবে না, আর উপরে নিতে হবে। ঠিক আছে, তাহলে বুঝে গেলে দেখেন এই শর্টকাটের সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। যখন বুঝে যাবেন না তখন অত বেশি লিখতে হবে না, এই যে এইভাবে এক লাইনে লেখা যাবে। তাহলে এই 36 পর্যন্ত, বাকি যে 2টা প্রশ্ন 35 এবং 36, এটা আপনারা নিজে করবেন। আগামী ক্লাসে আমরা 37 নম্বর পদ্ধতি থেকে, মানে 4 নম্বর পদ্ধতি থেকে 37 নম্বর অঙ্ক থেকে শুরু করব। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের এই টপিকটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। বিন্যাস এবং সমাবেশের টপিকটা খুব গুরুত্ব সহকারে ক্লাসগুলো করতে থাকেন। কোথাও সমস্যা হলে গ্রুপে পোস্ট দেন, আমরা এটার উপর খুব দ্রুত পরীক্ষা নিব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, শুভরাত্রি।